সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1108তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে ফারুকের জীবনের হৃদয় কাঁপানো এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল কুফুরি করে জিনের সন্তান দিয়ে দিলেন নারীর পেটে। কুফুরি শব্দটার সাথে যারা পরিচিত এবং কুফুরি যারা করে বা করায় তারা প্রত্যেকেই হচ্ছে দোজকবাসী। তারা সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয় এবং এই কুফুরি যে একটা মানুষের জীবনে কত বড় ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে এবং এই কুফুরি যে কি করে একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, আজকের এই গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এক ভয়ানক বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই ফারুকের জীবনের বাস্তব ভয়ঙ্কর গল্পটা আমার মুখে শুনুন এবং গল্প শেষে ফারুককে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, রয়েছে আমার চাচা চাচি সহ আমার দাদা দাদি, একজন পুপি। নোয়াখালী শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার চাচা পেশায় একজন কৃষক, যদিও কৃষিকাজ করে, তবে আমার চাচার আমাদের এলাকাতে অনেক বেশি সয় সম্পত্তি আছে। আমার চাচা অঢাল সম্পত্তির মালিক, আর তার বড় কারণ হচ্ছে আমার দাদা। আমার দাদার 2 সন্তান ছিলেন আমার বাবা এবং ছিলেন আমার কাকা। দুর্ভাগ্যবশত আমার বাবা মারা যায় এবং আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা তখন অন্যত্রে বিয়ে বসে চলে যায়। মা যখন অন্যত্রে বিয়ে বসে তখন মা আমাকে সাথে করে নিতে চেয়েছিল, কিন্তু আমার দাদা দাদি উভয় আমাকে এত বেশি ভালোবেসেছিল এবং ছোটোবেলায়ও আমি দেখতে শুনতে এতটা ভালো ছিলাম, যার জন্য আমার দাদা দাদি আর আমাকে আমার মায়ের সাথে যেতে দেয়নি। আমার দাদা দাদি দুজনেই ছোটোবেলা থেকে আমাকে অনেক আদর আর ভালোবাসা দিয়েই আমার কাকার পরিবারে আমাকে বড় করে। এক কথায় বলতে গেলে আমি আমার কাকিকে আমার মা বলে ডাকতাম এবং কাকাকে আমি বাবা বলে ডাকতাম। যদিও আমি ছাড়া আমার কাকা কাকির আরও 2টা ছেলে এবং 3টা মেয়ে রয়েছে। আমার চাচা চাচির 5টা সন্তান, আমি সহ 6জন কাকা কাকি দাদা দাদি সবাইকে মিলে ছোটোবেলায় আমার শৈশবের দিনগুলো ভীষণ ভালোই কাটতে থাকে। সবার আদর আর ভালোবাসায় আমি একটু একটু করে বড় হই। সত্যি কথা বলতে আমি কোনোদিনই কিন্তু আমার কাকির মাঝে আমাকে নিয়ে কোনো রকমের অবহেলা অনাজ্ঞা দেখিনি। কাকি তার নিজের সন্তানদেরকে ঠিক যতটা ভালোবাসতো আমাকে ঠিক ততটাই ভালোবাসতো। কখনো অন্যের সন্তান বলে আমাকে আমার কাকি অবহেলা বা ঘৃণা করতো না, সবসময় ভালোবাসার নজরেই আমার দিকে তাকাতো। এইভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি ছোটোবেলায় খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি, অনেক বেশি দূর পর্যন্ত পড়াশোনা করা আমার সুযোগ হয়নি এবং ছোটোবেলা থেকে আমি আমার কাকার সাথে কৃষি কাজের সাথে জড়িত থাকি এবং আমার কাকার যে জায়গা সম্পত্তিগুলো আছে বেশিরভাগ জায়গা সম্পত্তিতে আমি কৃষি কাজ করি এবং আমি একজন মোটামুটি খুব ভালো মানের কৃষক। আমি জমির দিকে তাকালেই বলতে পারি যে এই সময় কী পরিমাণের ফসল দেওয়া, মানে কী পরিমাণের সার কীটনাশক দেওয়া দরকার এবং কোন জমিতে কী ধরনের ফসল করা উচিত, এই জিনিসগুলোর প্রতি আমার খুব ভালো অভিজ্ঞতা থাকে। এবং একটা পর্যায়ে দেখা গেল যে আমি দূর দূরান্তেতে জমি চাষ করতাম, অনেক দূর দূরান্ততে জমি চাষ করতাম। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই এবং আমি তখন টাগরা জওয়ান। আমি জওয়ান হওয়ার পরে আমার দাদা তখন মারা যায়। আমার দাদা মারা যাওয়ার ঠিক কয়েক মাসের মাথায় আমার দাদিমণিও মারা যায়। তখন পরিবারে থাকি আমি, আমার কাকা এবং আমার কাকি, রয়েছে তাদের সন্তানেরা। তো আমার কাকা তো ভাই বোন যারা রয়েছে তারা কিন্তু সবাই পড়াশোনা করতো, কেউ কলেজে, কেউ স্কুলে, কেউ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো এবং আমিও তাদেরকে আমার ভাইয়ের মতোই মনে করতাম। তাদের টাকা পয়সা লাগা থেকে শুরু করে যখন যেটার প্রয়োজন হতো নিজের বড় ভাইয়ের মতো আমি সেই দায়িত্বগুলো পালন করতাম। এরকম করতে করতে আমি যখন একটা পর্যায়ে হঠাৎ করে খেয়াল করে দেখলাম গ্রামের মধ্যে কিছু মানুষ থাকে না, যারা হচ্ছে এক একজন এক এক পরিবারের পিছনে পড়ে থাকে। আস্তে আস্তে মানুষ তখন আমার কাকির কানে কান ফড়া দিতে শুরু করে, কাকির কানে বিষ ডালতে শুরু করে যে ফারুক তো এখন বড় হয়েছে এবং ফারুক অনেকটা বড় হয়েছে, সে তো তার বাবার সম্পত্তির মালিক হবে। যেহেতু আমার বাবা মারা গেছে, আমার দাদাও মারা গেছে, তাহলে তো আমি সম্পত্তির মালিক। আমার কাকিরে বলতেছে যে কয়েকদিন পরেই হয়তো ফারুক বিয়ে শাদী করে তার সম্পত্তির দাবি করবে, তখন তোমরা কি করবা, তখন তোমরা কই যাবা। এই বলে আমার কাকির কানে কান পড়া দিয়ে দেয় এলাকার কিছু দুষ্ট প্রকৃতির মহিলারা।
একইভাবে আমার কাকি তখন এই বিষয়টা আমার কাকাকে জানায়। কাকাকে জানালে পরে কাকা এই কথাটাকে একেবারে অবহেলা করে ফেলে দেয়। কাকা বলে যে, ফারুক আমাদের সন্তান, ও আমাদের সন্তানের মতো, ওর নিয়ে তুমি এত কথা বলো না তো। এবং ফারুক কখনো এমন কোনো কাজ করবে না যে কাজ করলে আমি মানুষের কাছে ছোট হয়ে যাব। আমার ভাতিজাকে আমি ভালো করেই চিনি। আমার বড় ভাইয়ের সন্তান ঠিক আমার সন্তানই। আমার কাকির কোনো কথাকে আমার কাকা মূল্যায়ন করতো না, কিন্তু কাকি এরপরেও বারবার কাকার কাছে একই কথা বলে যেত। এবং ওই গ্রামের দুষ্ট মহিলাগুলো আমার কাকিকে দিয়ে কোনো কিছু করাতে না পেরে একটা পর্যায়ে আমাকে বলতে শুরু করে। আমাকে বলে, তুই কি বলদ, তুই কি গাধা, তোর মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? এরকমভাবে গ্রামের কিছু শয়তান টাইপের মুরব্বীরা আমাকে এই কথাগুলো বলতে থাকে। আমি তখন বলি, কেন, আমার মাথায় বুদ্ধি থাকবে না কেন? এমন কি কাজ আমি করেছি? আমাকে বলে যে, তুই তোর কাকার সম্পত্তির ভাগিদার তুই তো, মানে তোর দাদার সম্পত্তির ভাগিদার তুই, অথচ তুই তোর সম্পত্তি না নিয়ে তোর কাকার জমিতে, তোর দাদার জমিতে চাষাবাদ করে এবং সেই ফসল তোর কাকার ঘরে দিচ্ছিস, এতে তোর লাভটা কি? কয়েকদিন পর তোকে লাথি মেরে বের করে দিবে। আমি তখন বলি যে, আমার কাকা আমারে বের করে দিবে কেন? আমি তো তারই সন্তান এবং আমি তো তার সন্তানের মতোই। কিন্তু এরপরেও তারা আমাকে প্রতিনিয়তই বোঝাতো যে, না, তুই এটা ভুল করতেছিস, এখনও সময় আছে, তুই তোর কাকারে ভুলে, তোর কাকিরে ভুলে তুই নিজে কিছু একটা কর এবং তুই তোর সম্পত্তির দাবিদার হ। তোর কাকার কাছে বল যারা তোর সম্পত্তি তোকে বুঝিয়ে দেয়। এমনভাবে বলে ভাই, আপনি যদি বিশ্বাস করেন, আপনি শুনলেও না আপনার শরীর মানে পশম দাঁড়িয়ে যাবে, যে এমনভাবে আমাকে বোঝায় যেন আমি তাদের নিজের সন্তান, এরকম করে আমাকে বোঝায়। অথচ একটাবারের জন্য এটা বলে না যে আমার বাবা মারা যাওয়ার পরে, আমার মা চলে যাওয়ার পরে এই কাকা কাকি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। সেই মুহূর্তে আমার কাকা কাকি যদি আমাকে আদর যত্ন আর ভালোবাসা না দিয়ে বড় না করতো, তাহলে তো আমি সেই ছোটোবেলায় মারা যেতাম। এটা কিন্তু কারো মাথায় নেই। সবাই শুধু সম্পত্তির জন্যই আমার কাকিকে আর আমাকে কান পড়া দিয়ে যাচ্ছে। যদিও আমি মানুষের এই কথাগুলোকে কাজে নিচ্ছিলাম না, আমার কানে নিচ্ছিলাম না, আমি বরাবরের মতো এই কথাগুলোকে অবহেলা অনাজ্ঞা করে যাচ্ছিলাম। কিন্তু একটা পর্যায়ে আমার কাকি মানুষের কাছ থেকে শুনতে শুনতে এক পর্যায়ে কাকি তখন হঠাৎ করে এই কথাগুলোকে আমলে নিতে শুরু করলো। কাকি তখন আমাকে কেমন যেন একটু অন্যভাবে মানে আমার দিকে তাকাতো, আমার সাথে খুব বেশি একটা কথা বলতো না, এবং কেমন যেন আমাকে নিয়ে কাকি অনেক ধরনের সন্দেহ শুরু করে দেয়। এবং আমার কাকাকে বারবার বলে এরকমও কাকি প্ল্যানিং করে আমাকে মেরে ফেলার জন্য। আমি এরকমও লোকজনের মুখে শুনেছি যে আমার কাকি বিভিন্ন মহিলাদের সাথে কথা বলে আমাকে যাতে মেরে ফেলে, তা না হলে আমার কাকা যে পরিমাণের সম্পত্তির মালিক, সেম সম্পত্তির মালিক আমিও হয়ে যাব। এই জন্য কাকি আমাকে বিভিন্ন জায়গায় মেরে ফেলার পরিকল্পনাও করে। তো যাই হোক, যেহেতু যেই কাকি আমাকে বড় করছে, এই কাকি যদি আমাকে মেরে ফেলে, তাহলে তো আমার আর কোনো কিছু বলার নাই, বা আমি কোনো কিছু বলবো না। মানে কাকি যদি আমাকে মেরে ফেলে শান্তি পাই, তো কাকি আমাকে মেরে ফেলুক, আমি কাকির হাতে মরতেও রাজি আছি। কারণ ছোটোবেলায় তিনি আমাকে যে হাতে লোকমা দিয়ে ভাত খাওয়াইছে, সেই হাতে যদি উনি আমাকে বিষ খাওয়াই দেয়, আলহামদুলিল্লাহ। এবং একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমার কাকার যে জমিগুলো আছে, ওই জমিগুলোতে আমার আর চাষাবাদ করতে দেয় না। হঠাৎ করে আমার কাকাও তখন আমার কাকির সাপোর্টে নিয়ে নিয়েছে। মানে কাকি যেরকমভাবে বলে, আমার কাকাও একটা সময় সেরকমভাবেই শুনতে শুরু করেছে। আমাকে বলে যে, তুই আর আমাদের জমিতে চাষাবাদ করিস না, তুই মানে আমাকে জমি থেকে উঠিয়ে দিচ্ছে। আমি যদি জমির দাবিদার হয়ে যাই বা জমি দাবি করে বসি, এরকম করতে করতে আমি চিন্তা করলাম যে আমার যতগুলো ফসলি জমি আছে, আমার কাকা সবগুলো নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। আমাকে কোনো ফসলি জমিতে নামতে দেয় না এবং আমাকে ঠিকমতো 3 বেলা ভাতও করে খেতে দেয় না। তাদের ইচ্ছা, তাদের চিন্তা ভাবনা হচ্ছে আমি যেন ঘর বাড়ি ছেড়ে চলে যাই, মানে আমি যেন এই পরিবারে না থাকি। পরিবার থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা একটার পর একটা প্ল্যানিং করতেছে। এরপরেও আমি বেহায়ার মতো এই পরিবারে পড়ে আছি, কারণ এই তো সেই পরিবার যে পরিবার আমাকে ছোটোবেলা থেকে বড় করেছে। একটা পর্যায়ে হঠাৎ করে একদিন দোকানের মুখে একজন লোক বলতেছে যে অনেক দূরের একটা গ্রাম, মানে অনেক দূর বলতে মানে আমাদের গ্রাম থেকে মধ্যে একটা গ্রাম এবং এরপরের একটা গ্রামে একটা জমি আছে, এবং ওখানে নাকি মানে জমিটা একটু বিছনা টাইপের, মানে উঁচা টাইপের। তা আমাকে বললো এই জমিটা মানে হোসানি দেওয়া হবে, আমাদের গ্রামের ভাষায় হোসানি বলে, মানে আপনার 1 বছরের জন্য বন্ধক দেওয়া হবে। তো 1 বছরের জন্য জমিটা বন্ধক দেওয়া হবে, এরকমভাবে আমার সাথে কথাবার্তা বলে। দেন বলার পরে আমি যখন ওই জমিটা দেখার জন্য যাই, মানে আমাদের গ্রাম থেকে বেশ দূরে মোটামুটি, একজনের সাথে একদিন সকালবেলা ভোরে জমিটা দেখতে যাই, এবং জমিটা দেখে আমার কাছে মনে হলো তখন কিন্তু মানে লাউ গাছ লাগানোর একটা সময়। তা আমার কাছে মনে হলো যে এই জমিটা যেরকম একটা জায়গা এবং এটার পাশে একটা পুকুর আছে মোটামুটি বেশ বড়, তা পুকুর থেকে পানি সেচ দিলে এই জমিটাতে উর্বর জমি, এখানে লাউ চাষ করলে সবচেয়ে বেটার হবে। আমি তখন পরিকল্পনা করলাম যে আমি এখানে লাউ চাষ করব। তা আমার কাছে যে মোটামুটি কিছু টাকা আছে, ওই টাকা দিয়ে আমি তখন 1 বছরের জন্য জমিটা বন্ধকে নিই। এবং জমিটা বন্ধক নেওয়ার পরে যে লোকের জমি, তিনি আমাকে জমিটা বুঝিয়ে দেয়, এবং বুঝিয়ে দিলে পরে আমি ওখানে লাউ চাষ করার জন্য জমিটাকে উপযোগী করে তুলি।
ঠিকঠাক মতো আপনার খনন করি পানি দিই এবং সব কিছু পরিচর্যা ঠিকঠাক হলে পরে আমি ওখানে লাউয়ের বীজ লাগিয়ে দিই। এবং আলহামদুলিল্লাহ মাটি যেহেতু উর্বর ছিল, নতুন মাটি ছিল, খুব সহজে হচ্ছে ওখান থেকে লাউ গাছ বেরোচ্ছিল এবং এক একটা লাউ গাছ খুবই পুষ্টের টাইপের, অনেক বড়। আস্তে আস্তে করে আমি এগুলোতে উপর দিয়ে আপনার বাঁশ বা যে ধরনের মাচায় তৈরি করা হয় মাচা তৈরি করলাম গাছগুলো মানে উঠার জন্য। একটা পর্যায়ে দেখা গেলো যে গাছগুলো খুব বড় হয়ে গেল এবং আমার এই লাউ খেতে এত পরিমাণে লাউ ধরেছে যেটা বলার মতো না। এবং ওই সময় এক একটা লাউয়েরও কিন্তু অনেক দাম, মানে লাউয়ের বাজার কিন্তু অনেক ভালো। আর এই লাউগুলো অনেক নরম ছিল এবং দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমি একবার লাউ উঠাইলাম, প্রথমবার লাউ উঠে আমি বিক্রি করলাম, প্রায় অনেক টাকায় বিক্রি করলাম। এবং দ্বিতীয়বার আমি যখন লাউ উঠাইতে গেলাম আমি দেখলাম যে আমার দৃষ্টিতে বা আমার দেখায় অনেকগুলো লাউ নাই, মানে অনেক জায়গায় দেখলাম লাউ ছিল, এই লাউগুলো নাই। এবং তখন যিনি জমির মালিক আমি একদিন ওনার সাথে কথাবার্তা বলি যে ভাই রে, আপনাদের গ্রাম সম্বন্ধে তো আর আমি জানি না, আমি তো আপনাদের গ্রামে নতুন মানুষ, এখন আমি লাউয়ের চাষ করলাম, এখন থেকে যে লাউ মানে খুব বেশি থাকে না। প্রথমবারে আমি অনেক লাউ বিক্রি করলাম, দ্বিতীয়বার দেখলাম যে বিভিন্ন জায়গায় লাউ নাই এবং একটা দুইটা না অনেকগুলো লাউ কিন্তু পাওয়া যাচ্ছে না। উনি আমাকে বলে, আরে ভাই আপনি এইভাবে লাউ ক্ষেত করে যদি আপনার গ্রামে গিয়ে বসে থাকেন তাহলে কি লাউ পাবেন? আমি তখন বললাম মানে? উনি তখন আমারে বলল যে আপনি যেহেতু লাউ ক্ষেত করেছেন তাহলে আপনার উচিত অলওয়েজ লাউ ক্ষেতের কাছে থাকা, কারণ আমাদের গ্রামে প্রচুর পরিমাণে চোর রয়েছে এবং চোরেরা শুধুমাত্র সুযোগ সন্ধানী, মানে সুযোগ খুঁজতে থাকে কোন সুযোগে লাউ চুরি করা যায়। আপনি যদি লাউ ক্ষেত থেকে সত্যিকারে প্রফিট উঠাতে চান, লাভ উঠাতে চান, তাহলে আপনি অবশ্যই লাউ গাছ পাহারা দিবেন, আপনি লাউ ক্ষেতে থাকবেন। তো লোকটা যখন এরকম করে বললো আমি তখন চিন্তা করলাম যে এই গ্রামে তো আমার থাকার মতো কোনো জায়গা নাই এবং এই গ্রামের তো কারোর সাথে আমার পরিচয়ও নেই। পরে আমি এই লোকটারে বললাম যে আমি থাকবোটা কোথায়, আপনি যে আমাকে থাকার কথা বললেন। উনি বলল আপনি লাউ ক্ষেতের কোথাও একটা বাছাই করে ফেলেন, আপনি থাকার মতো একটা ছোট্ট ঘর তৈরি করেন এবং মানুষ যদি জানতে পারে যে আপনি এই ঘরে থাকেন বা আপনি লাউ ক্ষেত পাহারা দেন তাহলে দেখবেন যে আপনার লাউ আর চুরি হবে না। তাহলে আমিও চিন্তা করলাম যে যেহেতু আমি অল্প কয়েকদিনের মধ্যে লাউগুলো উঠে যাবে আর বেশি দিন নাই, তো আমি চিন্তা করলাম যে ছোটো করে একটা ঘর তৈরি করি, আর এখানে থাকলে আমার কাছে ভালোও লাগবে, কারণ কাকির বাড়িতে থাকি, কেমনভাবে থাকি এটা শুধু একমাত্র আমি জানি আর আমার উপরে আল্লাহ জানে। 10 বার 15 বার বলার পরেও 2 মুঠো ভাত আমাকে খেতে দেয় না। যখন নিজের হাতে খাবার খেতে বসি কাকি যা পারে মাথার উপরে দাঁড়িয়ে ঠিক তাই বলে। এরপরেও সব অবাবাদগুলো সহ্য করে গেলাম, কাকার বাড়ি তো আর কিছু বললাম না। একবার যে দেখা গেলো তখন আমি ওখানে একটা ছোট্ট মাচায় ঘর তৈরি করলাম, মোটামুটি দেখার মতো খুবই সুন্দর একটা মাচায় ঘর তৈরি করলাম এবং ঘর তৈরি করার পরে এই ঘরের ভিতরে থেকে আমি তখন আমার লাউ ক্ষেত পাহারা দিচ্ছিলাম। তো চোরের কোনো উপক্রম দেখি না। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন হঠাৎ করে রাতের বেলায় আমি শুয়ে আছি, আমার ঘুম আসতেছিল না। তো ওই লাউ ক্ষেতের পাশেই হচ্ছে আপনার একটা ঘন জঙ্গল ছিল, মানে আমরা আমাদের ওই গ্রামের বাসায় নোয়াখালীর বাসায় ওটাকে ডেঙ্গা বলে। তো ওইরকম একটা ঘন জঙ্গল ছিল এবং ওই জঙ্গলের ভিতর থেকে আমি তো ঘরে শুয়ে আছি, মানে ঘর বলতে এটা তো আমি চারপাশ দিয়ে কোনো রকমে আপনার মানে দিয়ে থাকার মতো একটা ব্যবস্থা করলাম। তো আমি ঠিক শুনতে পাচ্ছি যে দূর থেকে আপনার কোরআনের শব্দ বেশি আসতেছে, মানে মনে হচ্ছে যে ওই মানে আপনার জঙ্গলের ভিতরে কোনো এক মহিলা কোরআন তেলাওয়াত করতেছে, মানে কোরআন পড়তেছে। তো এই জিনিসটা যখন আমার কানের মধ্যে আসলো আমি প্রথম দিন ওইখানে গেলাম না, মানে প্রথম রাতে গেলাম না, মানে শুনলাম যে কোরআনের শব্দ এখান থেকে আসতেছে, বাট আমি গেলাম না, খুব ভয় পাইছি। এর পরের দিন যখন বিভিন্ন মানুষেরা মাঠে ঘাটে কাজ করতে আসে আমি তখন অনেকের কাছে বলি যে ভাই আমি এই জঙ্গলের ভিতর থেকে কোরআনের শব্দ শুনতে পাই, যে কোনো একটা মহিলা কোরআন তেলাওয়াত করে এরকম একটা শব্দ শুনতে পাইছি। তো সবাই তখন আমার বলে, আরে ভাই বলেন কি, এই জঙ্গলের ভিতরে কোরআন শরীফ পড়ার জন্য কে আসবে, কোন মহিলা আসবে? আপনি যেটা শুনছেন এটা সম্ভবত ভুল, এখানে কোনো মহিলা কোরআন তেলাওয়াত করে না। এই জঙ্গলের ভিতরে যেখানে শুনশান নীরবতা, আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, এরকম নীরব নিচ্ছিন্ন একটা জায়গার মধ্যে আপনার কোরআন তেলাওয়াত করবে কে? এটা আপনার ধারণা ভুল, এমন করে আমার বলে দেওয়া হলো। আমি তখন চিন্তা করলাম যে হয়তো হতেও পারে আমি সম্ভবত ভুল শুনেছি। এর পরের রাতে একইভাবে আবারও ওই জায়গার ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। এবার যখন কোরআন তেলাওয়াত করে আমি তখন কী করলাম, আস্তে আস্তে করে আমার কাছে একটা টর্চ লাইট ছিল, 3 ব্যাটারি টর্চ লাইট। আমি তখন এই টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে করে ঘর থেকে বের হইলাম, মানে আমার ওই ছোট্ট ঘরটা থেকে বের হলাম। বের হওয়ার পরে আমি দেখলাম যে আমি আস্তে আস্তে করে জঙ্গলের দিকে যাচ্ছি, আর জঙ্গলের দিকে আমি ঠিক যতটাই যাচ্ছি ঠিক ততটাই আমার কানের মধ্যে ওই কোরআনের শব্দটা আরও স্পষ্ট বাজতেছে, মানে আমি ক্লিয়ার শুনতেছিলাম। তো আমি তখন কী করলাম, আস্তে আস্তে করে একটু করে ভিতরে যাচ্ছি। ঠিক যতটাই ভিতরে যাচ্ছি ততটাই আমার মনের ভিতরে ভয় কাজ করতেছে, আল্লাহ এই বুঝি মানে আমাকে জিনেরা ধরে ফেললো, বা আমি তো বুঝতেই পারছি যেটা কোনো একটা জিন মহিলার কাজ, এবং জিন মহিলা ওখানে কোরআন তেলাওয়াত করবে, এছাড়া এত রাতের বেলায় ওখানে কোরআন তেলাওয়াত করবেটাকে।
একটু একটু করে যখন সামনে গেলাম, হঠাৎ করে ভাই আমি দেখলাম যে একটা মোমবাতি জ্বালিয়ে একজন মহিলা একটা ছোট্ট কোরআন শরীফের মতোই কিছু একটা এটা পড়তেছে, এবং তার হাতে একটা সাদা পুতুল, এবং পুতুলটার মধ্যে মনে হয় যেন অনেক রক্ত লেগে আছে, রক্ত মাখা টাইপের একটা পুতুল, মহিলার চুলগুলা ছাড়া। এবং যেটা দেখে মনে হলো দূর থেকে যে ওই মহিলাটা একজন বয়স্ক মহিলা হবে, মানে বয়স্ক বলতে লাইক মধ্যবয়স্ক কোনো একটা মহিলা এরকম। আমি তখন দূর থেকে ভালো করে যতটুকু খেয়াল করতে পারছি যে মহিলা যে কোরআন পড়ে, তো উনি যেই শব্দগুলো পড়তেছে, কোরআনের আয়াতগুলো পড়তেছে, এগুলো তো আর আমি বুঝি না, কিন্তু এই পড়তে পড়তেই কিছু ওয়ার্ডের ভিতরে উনি নাজমিন নামটা ব্যবহার করে, যে নাজমিন নাজমিন অনেকবারই নাজমিন নামটা ব্যবহার করে, নাজমিন নামটা আমি শুনতে পাই। অ্যান্ড আমার ভিতর তখন সন্দেহ লাগে যে কী ব্যাপার, বারবার যেতে নাজমিন নামটা বলতেছে, তাহলে সম্ভবত এই নামের উপরে কিছু না কিছু একটা আছে, মানে এটা মনে করি। এবং বেশ অনেকক্ষণ ধরে আমি খেয়াল করি, এবং একটা পর্যায়ে দেখি মহিলা একটা গর্ত করে মোটামুটি অনেক বড় একটা গর্ত করে সে একাই করে, এবং গর্তটা করার পরে ওই গর্তের ভিতরে কবরের মতো করে। আমি দূর থেকে জিনিসগুলো দেখতেছি যে ছোট ছোট বাঁশ টাঁশ দিয়া কিছুটা কবরের মতো করে করে ওই যে মানে পুতুল বা সামথিং কিছু যেটা আমি তার হাতে দেখলাম, এইটা ওই গর্তের ভিতরে রেখে উপর দিয়ে মাটি দিয়ে দেয়, এবং মাটি দিয়ে উনি এক ধরনের পানি ছিটিয়ে দেয় এটার উপরে, এবং ছিটিয়ে দেওয়ার পরে উনি আস্তে করে এখান থেকে চলে যাচ্ছে। তো যখন উনি চলে যাচ্ছে আমি খেয়াল করে দেখলাম যে উনি আস্তে আস্তে করে ওই জঙ্গলের পাশের একটা গ্রাম আছে, ওই গ্রামের ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমার ভাই তখন আমার পুরো শরীরের পশম দাঁড়ায় গেছে। আমি কি করব, আমি আর রাতের বেলা এখানে থাকি নাই, রাতের বেলা এখানে না থাকি আমি তখন আমার যেই মানে যার জমি তার বাড়িতে গিয়ে উঠছি। ওই বাড়িতে ওঠার পরে আমি তখন ওই বাড়িতে গিয়ে বলতেছি যে আমি আর এখানে আমি লাউ গাছ পাহারা দিব না, আমি এরকম ভয়ঙ্কর কিছু একটা দেখছি। তো সেই লোকটাও তখন বলে যে ভয়ঙ্কর আপনি আর কী দেখবেন। পরের দিন আমি তখন একইভাবে আর লাউয়ের খোঁজখবর নেওয়ার জন্য আসি না, মানে লাউয়ের কোনো কথাবার্তা বলি না। আমি তখন আমার মতো করে আমার বাড়িতেই থাকি, লাউ বিচার জন্য আসি, বা লাউ চুরি হোক আর যাই হোক আমার এটা দেখার বিষয় না, কারণ আমি শিওর ছিলাম যে আমি এখানে থাকলে মারা পড়বো। একবার যা লাউ ক্ষেত ভেঙে দেওয়া হলো, এবং ভেঙে দেওয়ার পরে মানে লাউ ক্ষেত ভেঙে দিলাম, লাউ শেষ হয়ে গেল। তখন আমি একজন কৃষকের মুখে, ওই গ্রামের একটা কৃষকের মুখে আমি শুনতে পারি, ওই গ্রামে মানে যেই গ্রামের ঘটনা, ওই গ্রামেই নাকি আপনার মর্জিনা বলে একজন মহিলা আছে, তিনি কালো জাদু করে, এবং তিনি বড় মাপের একজন তান্ত্রিক। বললো যে ওইখানে একজন তান্ত্রিক মহিলা আছে, নাম হচ্ছে মর্জিনা। তো আমার কাছে তখন কেন জানি মনে হলো সম্ভবত ওই মর্জিনা মহিলাটি ওই দিন কিছু একটা করেছিল এখানে, এটা মনে হলো আর কি। তো আমার তো লাউ ক্ষেত শেষ, আমি আর লাউ ক্ষেতের আশেপাশের মধ্যে নাই। আমি তখন চলে গেলাম হচ্ছে আমার বাড়িতে। তো বাড়িতে গিয়ে এভাবে বাড়িতে 15-20 দিন থাকতেছি। তো 15-20 দিন থাকার পরে আমাদের পার্শ্ববর্তী বাড়ির ভিতরে আমার এক কাকা আছে, নাসির কাকা, ওনার একজন মেয়ে আছে, নাম হচ্ছে নাজমিন। তো উনি আবার একটু মানে ওনার ওই জায়গায় সম্পত্তি নিয়ে বিভিন্ন মানুষের সাথে ওনার অনেক দ্বন্দ্ব, অনেক ঝামেলা। তিনি আমার মতো একটু অসহায় টাইপের। তো ওনার 4টা ছেলে আছে, 4টা ছেলে বড়, এবং একটা মেয়ে ছোট, নাজমিন মেয়েটার নাম। তো হঠাৎ করে এই কয়েকদিনের মধ্যে আমি আস্তে আস্তে এই যে মানুষের সাথে চলাফেরা করতেছি, এদিক ওদিক যাচ্ছি, এরকম করতে করতে শুনতেছি যে ওনার মেয়ে যে নাজমিন আছে, নাজমিন নাকি প্রচুর পরিমাণে রক্ত বমি করে, মানে ভূমির সাথে প্রচুর রক্ত বের হয়, এবং এই মেয়েটা মানে রাতের বেলায় ঘুমোতে পারে না, প্রচুর পরিমাণে ব্যথা অনুভব করে। এবং তার কাছে জানি মেয়েটার কাছে নাকি এরকম মনে হয় যে কেউ তাকে সুই দিয়ে আঘাত করতেছে, মানে সুই দিয়ে আঘাত করলে একটা মানুষ যেরকম ব্যথা অনুভব করে, যেরকম ব্যথা পায়, এরকমভাবে কেউ না কেউ তাকে সুই দিয়ে আঘাত করে, এবং সুইয়ের ওই আঘাতে ও প্রচণ্ড রকমের চিৎকার করে কাঁদে রাতের বেলায়। মেয়েটার বয়স মোটামুটি বড়ই আছে, ধরেন আপনি সে তখনই মানে 9-10-এ পড়লে একটা মেয়ের বয়স যেরকম হয়, লাইক হচ্ছে আপনার 16 বা 15, 16 বা 17 এই টাইপের হবে, মোটামুটি কিশোরী টাইপের একটা মেয়ে। তো মাঝে মাঝে আমি তার কাছে যাইতাম, যাইলে পরে যেহেতু কাকার সাথে, নাসির কাকার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, ওনার ঘরে যাইতাম। ঘরে গেলে দেখতাম যে মেয়েটার আত্মনাদ, মেয়েটার কান্নাকাটি। তো নাসির কাকা আমার কাছ থেকে মোটামুটি কিছু টাকা নেই, যেহেতু আমার কাছে মোটামুটি কিছু টাকার পয়সা থাকে, আমি আগে অনেক জমি জমা করতাম। তো ওনার আমি কিছু টাকা দিই, উনি আর আমি মিলে একদিন মেয়েটাকে নোয়াখালী শহরে নিয়ে যাই, নাজমিনকে নোয়াখালী শহরে নিয়ে সদর হসপিটালে নিয়ে যাই। সেখানে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, এবং সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা করি। একটা সময় রিপোর্টও আমরা পাই, কিন্তু রিপোর্ট পাওয়ার পরে যেটা হয় যে মেয়েটার মাঝে কোনো রোগ খুঁজে পাওয়া যায় না, মানে কোনো রকমের রোগ খুঁজে যায় না, যে মেয়েটার মাঝে কোনো রকমের রোগ নাই, এরকম একটা বিষয়। তো এরপরে আমরা এরকম ঘোরাফেরা করতে করতে বেশ কয়েকদিন পরে আমরা চট্টগ্রামের একজন তান্ত্রিকের সন্ধান পাই, এবং তিনি হচ্ছে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী তান্ত্রিক, উনি বৌদ্ধ ধর্ম, বুদ্ধিস্ট। তো আমরা তখন ওনার কাছে নিয়ে যাই এই আপনার নাজমিনকে, আমি এবং ওই নাসির কাকা। নিয়ে যাওয়ার পরে ওই বুদ্ধিস্ট মেয়েটাকে দেখে তিনি বলে যে মেয়েটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, কোনো এক মহিলা তাকে কালো জাদু করেছে, এবং ওই কালো জাদুটা কাটতে হলে টাকা লাগবে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা দিতে হবে, এবং 2 লক্ষ টাকা দিলে মেয়েটার এটা কেটে দেবে। তো সেই সময় 2 লক্ষ টাকা মানে বর্তমান সময়ে 10 লাখ টাকারও বেশি।
মানে ওনার কাছে এরকম কোনো টাকা পয়সা নাই, এমনি ওনার কিছু জমি জমা আছে, বাট ওই জমি জমাগুলো তার ভাইয়েরা বিভিন্নভাবে ওনার কাছ থেকে জমিগুলো নিয়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের ওনার নামে মামলা টামলা দিয়ে রাখছে। উনি আসলে সত্যিকার অর্থ অতটা সুখে নাই, খুব দুঃখী একটা মানুষ। এই অবস্থার মধ্যে উনি এত টাকা কোথায় পাবে মেয়ের চিকিৎসা করার জন্য? এই লোকটা তখন চিটং থেকে কান্না করতে করতে আপনার ইয়েতে আসতেছে, নোয়াখালীর দিকে আসতেছে। পরে আমিও ওনার সাথে বাসে বসে আছি। এত টাকা দিয়ে মেয়ের চিকিৎসা করানোর মতো কোনো সামর্থ্য ওনার নাই, এত টাকা দিয়ে মেয়ের চিকিৎসা উনি করাইতে পারবে না। এবং এই মেয়েটা এরকম করতে করতে এই দিন আমরা চলে আসলাম এবং এরপরের দিন আমি ওনার বাড়িতে থেকে গেলাম। উনি আমাকে বললো যে ফারুক তুমি আজকে আমার বাড়িতে থাকো এবং তোমার কাকি রান্না বান্না করছে, তুমি খাওয়া দাওয়া করো। পরে খাওয়া দাওয়া করে ওনার বাড়িতে আমি রয়ে গেলাম রাতের বেলায়। এবং রয়ে যাওয়ার পরে সেদিন রাতের বেলায় যে মেয়েটার চিৎকার এবং চিৎকারগুলো যে এতটাই ভয়ানক, এবং চিৎকার করতে করতে রাতের বেলায় মেয়েটা নিজে নিজে বলতেছে মর্জিনা তুই আমার আর মারিস না। যখন বলে মর্জিনা তুই আমাকে আর মারিস না, এই কথাটা মেয়েটা রাতের বেলায় 2-3 বার বলে। 2-3 বার যখন মর্জিনা নামটা উচ্চারণ করে তখন হঠাৎ করে আমার কাছে মনে হলো আমি যখন লাউক্ষেত করতাম সেখানে মর্জিনা নামের একজন তান্ত্রিক মহিলা, মানে কালো জাদুকর একটা মহিলা এইভাবে রাত দুপুরে কোনো একটা জিনিসকে মাটির নিচে পুঁতে দিয়েছে এবং উপরে মাটি দিয়েছে, এবং সেইবার সে বেশ কয়েকবার নাজমিনের নামটা উচ্চারণ করেছে। আমার কাছে তখন বিষয়টা ডাউট লেগে গেল যে নাজমিনের মুখে আমি মর্জিনার নাম শুনলাম, এবং একইভাবে মর্জিনা যখন ওই কাজটা করে রাতের বেলায় তখনও সে বারবার নাজমিন নামটা উচ্চারণ করেছে। আর আমরা যে চট্টগ্রামে তান্ত্রিকের কাছে গেলাম, একইভাবে ওই তান্ত্রিকও বলল যে মেয়েটাকে কালো জাদু করা হয়েছে। নেগেটিভ পজিটিভ মিলিয়ে আমার কাছে মনে হলো যে ওই মর্জিনাই কিছু না কিছু একটা করেছে, এবং এটা তার ভাইয়ের তার যে চাচা জ্যাঠারা আছে তারাই এই কাজগুলো করছে এই মেয়েটাকে। একবার যে আমি তখন এই নাসির কাকা সকালে ঘুম থেকে উঠার পর আমি নীরবে ডাকলাম এক জায়গায় ডাইকা। আমি বললাম কাকা একটা কথা আছে আপনার সাথে, কেমনে বলবো? উনি বলে তুই বল না। আমি বললাম কাকা এই ঘটনা, এমন এমন ঘটনা, এখন আপনি কি বলেন? উনি শুনে আমারে বলতেছে তুই শিওর? আমি বললাম হ্যাঁ আমি শিওর, আমি নিজের চোখে দেখেছি, এবং শুধু দেখেছি বললে ভুল হবে, ওইখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার চোখের সামনে সব কিছু ঘটেছে। উনি আমাকে বলে আমাকে ওখানে নিয়ে যেতে পারবি? আমি বললাম হ্যাঁ নিয়ে যেতে পারবো, চলেন। এবং এরপর দিনে সকালবেলা আমরা তখন ওই আমার লাউ ক্ষেতের ওই গ্রামের ভিতরে যাই, এবং গ্রামে যাওয়ার পরে যে জঙ্গলের কথা আপনাকে বললাম ওই বিলের ভিতরে আমরা তখন ঢুকি, এবং বিলের ভিতরে ঢোকার পরে যে জায়গাটা একইভাবে ওই জায়গার কাছে যাই, গেলে পরে আমি বলি আমার কাছে মনে হয় যে এই জায়গাটার মধ্যে, এবং সেখানে একটা পাথর আপনার একটা পাথর দিয়ে একটা বড় টাইপের একটা পাথর দিয়ে রাখা হয়েছে এই জায়গাটার উপরে। তো পাথরটা প্রথমে সরাইলাম, সরানোর পরে আমরা দুজনেই মিলে আমি আর নাসির কাকা মিলে এই মাটিটা খনন করতে শুরু করে, এবং খনন করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে আপনার বাঁশ দেওয়া, আপনার ঠিক কবর যেরকম করা হয় না, একেবারে কবরের মতো করে করে রাখা, উপরে বাঁশ দেওয়া। আমরা তখন মাটি খনন করার পরে বাঁশ পেলাম, বাঁশগুলো সরালাম। ওয়াল্লাহ ওয়াল্লাহ আল্লাহু আকবার। বাঁশগুলো যখন আমরা এখান থেকে উঠালাম, ছোটো 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 কঞ্চি বাঁশ, আপনার বড় বাঁশটা ছোটো 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 কঞ্চি বাঁশ, এবং ওই বাঁশগুলো ওঠানোর পরে আমরা দেখলাম ভিতরে একটা পুতুল, এবং এই পুতুলটাকে সাদা কাপড় দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে 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 রেখেছে, এবং পুতুলের মধ্যে বেশগুলো সুই বসিয়ে রাখছে, এবং যেই সুইগুলো দিয়ে মহিলারা কাঁথা সেলাই করে এই টাইপের অনেকগুলো সুই পুতুলের বিভিন্ন জায়গার ভিতরে বসানো আছে। এইটা দেখার পরে তখনই এবং ওখানে আবার অনেকগুলো কাগজের মধ্যে অ্যারাবিক কী জানি লেখা আছে, যেগুলো লাল কালিতে লেখা, বোঝা যায় না, এবং সেগুলো হচ্ছে আপনার কাগজে যেগুলো লিখে রেখেছে ওগুলো প্লাস্টিক দিয়ে পেঁচায় রাখছে যাতে নষ্ট না হয়। আমরা তখন এটাকে উঠানোর পরে ওনার কাছে আপনার মেজবাতি ছিল, আমি তখন গ্যাস লাইট ছিল, গ্যাস লাইট দিয়ে আমরা তখন এটার মধ্যে আগুন লাগিয়ে দিলাম, এই জিনিসটার মধ্যে আগুন লাগিয়ে দিলাম, এবং যে লেখাগুলো ছিল এগুলো সব পুড়ে ফেলে ওইটা মাটি দিয়ে ভরাট করে ফেললাম। তো উনি আর আমি আস্তে আস্তে চিন্তা করতেছি, আমি বলতেছি নাসির কাকা এটা কি আপনার মেয়ে হবে না অন্য কারোর জন্য করছে ওই মহিলা, তা তো আর জানি না, ওই মর্জিনার কাছে গিয়ে কি জিজ্ঞেস করবেন? উনি আমার বলে তোমার কি মাথা খারাপ? এই মহিলা যদি এই কাজ করেই থাকে তবে তার কাছে গেলে সে কখনোই সত্য কথা বলবে না, এবং ওই মহিলাকে গিয়ে জিজ্ঞেস করা বোকামি ছাড়া আর কিছুই না। ওই মহিলাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, আমরা যেটা করেছি সেটা তো করেই ফেলেছি, চল আমরা বাড়ি যাই। তো কাকার আমি আস্তে আস্তে ওইখানে আবার একটা দোকানে বিরিয়ানি বিক্রি করে, আমাদের গ্রামেই আপনার 30 টাকা 40 টাকা প্লেটে বিরিয়ানি বিক্রি করে। তো ওইখান থেকে কাকা 1 প্লেট আর আমি 1 প্লেট সকালবেলা বিরিয়ানি খাইলাম, এবং বিরিয়ানি খেয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর কি হুকুম, আমরা গিয়ে দেখতেছি যে নাজমিন ঘরের সামনে বসে আছে। যে মেয়েটা বিছনা থেকে উঠতে পারতো না, তাকে বিছনার মধ্যে খাওয়াইতো, বিছনায় সে বাথরুম করতো, প্রস্রাব করতো, বিছনায় সব কিছু করতো, অথচ এই মেয়েটা বিছনা থেকে উঠে ঘরের দরজায় বসে আছে, এবং তার সাথে তার মা। এটা দেখে আমাদের দুজনের চোখ তখন কপালে উঠে গেল। আমি বললাম নাসির কাকা এটা কি হলো? পরে বলে আমিও তো বুঝিনি এটা কি। তার বউরে গিয়ে জিজ্ঞেস করলো কী ব্যাপার, বলে হঠাৎ করে আমার মেয়ে বলতেছে তার বুকের ব্যথা
ব্যথা নাকি কমে গেছে, ব্যথা নাকি হচ্ছে না। আমাকে বলে, মা আমি একটু রোদে গিয়ে বসবো, আমাকে একটু মুড়ি দাও, আমি মুড়ি খাবো। তা আমি তখন মেয়ের রোদে এনে বসালাম এবং মুড়ি দিলাম। আমি তো আসলে কোনো কিছু বুঝতে পারছি না যে হঠাৎ করে আমার মেয়ের মাঝে কী এমন পরিবর্তন হলো। ও বলতেছে তার আগের মতো করে কোনো ব্যথা অনুভব হয় না এবং আগের মতো করে কোনো কিছুই নেই, সে এখন মানে সম্পূর্ণভাবে ঠিক আছে। নাসির কাকা তখন আমার মুখের দিকে তাকিয়ে বলে, ফারুক তাহলে তুমি যেটা ধারণা করেছো, যেটা তোমার সন্দেহ ছিল, এটাই হয়তো সত্যি হয়ে গেল। ঘটনা হচ্ছে ঠিক এই রকম যে আমার মেয়েকে কালো জাদু করা হয়েছিল এবং ওই কালো জাদুর জন্যই আমার মেয়েটা এরকম করেছে। আমি তখন বললাম, তাহলে এটা সম্ভবত ওই নাজমিন মহিলাটাই করেছে, মর্জিনা মহিলাটাই করেছে। এরপর থেকে আস্তে আস্তে করে ও সুস্থ হতে থাকে, মানে ওর ভিতরে আর এই ধরনের সমস্যাগুলো থাকে না, অনেকটাই ভালো হয়ে যায়। কিন্তু সেই কারণে মানে সেই ঘটনার পর থেকেই আমাকে নাসির কাকা অনেক বেশি ভালোবাসে, মানে ওনার নিজের সন্তানের মতো আমাকে অনেক আদর করে যত্ন করে। আর আমি তো তখন আমার কাকির বাড়িতে থাকতে পারতাম না, কাকি তখন আমাকে ওনার বাড়িতে রাখতো না, কাকাও রাখতো না, আমার সাথে খুব দুর্ব্যবহার খারাপ ব্যবহার করতো। এবং ওই দুর্ব্যবহার খারাপ ব্যবহারের কারণে একটা পর্যায়ে আমি তখন ওই নাসির কাকার বাড়িতেই থাকতে শুরু করি। তো এমন করতে করতে উনি অনেক সময় বলে যে তুমি আমার মেয়ের নতুন জীবন দিছ, আমার মেয়ের নতুন জীবন দিছ, তোমার কারণে আমার মেয়ে নতুন জীবন পাইছে। পরে নাসির কাকার অনেক মোটামুটি টুকিটাকি জমি জমা আছে, ওইগুলো আমি চাষাবাদ করি বা থাকি, নাসির কাকার সাথেই তখন আমার সময়গুলো কাটতেছে। এমন করতে করতেই হঠাৎ করে নাসির কাকার বউয়ে একদিন আমাকে বলল যে, ফারুক তোমার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝতেছি না, এবং বললো বা তুমি এটা মানবা কি না। পরে আমি বললাম, না কাকি, মানবো না কেন, আপনারা আমার কাছে আমার মায়ের মতো, আপনারা যা বলেন আপনাদের সব কথাই আমি শুনবো, তা বলেন কি বলতে চান। পরে আমাকে বলে, বাবারে তুমি তো ছোটোবেলা থেকেই কষ্ট পাইতে পাইতে বড় হইছো, তুমি যতটাই মনে করো যে তোমার কাকি তোমার অনেক আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো, এগুলো জাস্ট লোক দেখানো, ভিতরে ভিতরে কি করতো আমরা দেখতাম। যাই হোক, আমরা পুরনো কোনো কথা টেনে তোমার কষ্ট দিতে চাই না। এখন আমার মানে মনে হলো আর কি, তোমার কাকাও এই প্রস্তাবে আমাকে দিল, আমাকে জানাইলো, এখন আমি তোমাকে জানাই তুমি কি মনে করো, বা তোমার যদি মনে হয় যেটা করা উচিত তাহলে তুমি এটা করতে পারো, বাট আমরা তোমাকে প্রেশার দিচ্ছি না, তোমার ইচ্ছা। মানে এরকম করে ঘুরিয়ে পেঁচে আমাকে কথাগুলো বলে। আমি তখন বললাম, কাকি আপনি আমাকে খোলাখুলিভাবে বলেন যে আপনি আসলে আমাকে কি বলতে চান, কোনো সমস্যা নাই, আপনার কথা আমি শুনবো এবং আপনার কথা আমি রাখবো। পরে আমারে বলে, বাবারে আমার মেয়ে নাজমিনকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই, এটা তোমার কাকারও ইচ্ছা, এবং আমার যেহেতু একটাই মেয়ে এবং তুমিও যেহেতু এতিম একজন মানুষ, আমার বাড়িতে থাকবা, আমার মেয়েটারে বিয়ে করবা। তাই আমি বললাম, কাকি আপনার তো অনেকগুলো ছেলে আছে, এরই মাঝে আপনি আমাকে কেন ঘর জামাই রাখবেন। বলে, তোমার কাকার এটা ইচ্ছা। আমি বললাম, এইটা আসলে কেমন ইচ্ছা বা কেমন কথা তা তো আমি জানি না, আচ্ছা ঠিক আছে আমি কাকার সাথে কথা বলি, কাকার সাথে কথা বলে আমি জানবো। পরে আমি কাকার সাথে কথা বলি এবং তিনি আমাকে একই কথা বলে যে, হ্যাঁ তোমার কাকি যেটা বলছে এইটা তোমার কাকি আমার সাথে সিদ্ধান্ত নিয়েই মানে বলছে, আমরা স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মেয়েটাকে আমরা তোমার কাছে বিয়ে দেব, যেহেতু তোমার জন্য আমার মেয়ে একটা নতুন জীবন পাইছে। আমি তখন বললাম যে ঠিক আছে কাকা, আপনি যদি মনে করেন এটা করলে ভালো হবে তাহলে আপনি এটা করতে পারেন। অ্যান্ড এরপরে আমরা তখন ওনার কথা মতো মানে এই কাকার কথা মতো আমি তখন এই নাজমিনকে বিয়ে করার জন্য রাজি হই। এবং এই যেহেতু আমার পরিবারে গার্ডিয়ান একজনই আছে, তিনি হচ্ছে আমার কাকা। এবার আমি আমার কাকা, যিনি আমার আপন কাকা, আমার আব্বার আপন ছোটো ভাই, ওনাকে আমি তখন বিষয়টা জানাই যে কাকা এমন এমন ঘটনা, আপনি কি বলেন। এবং বলা মাত্রই আমার কাকা তখন আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে যায়, মনে অনেকটা রেগে যায়। রেগে আমাকে বলে, ওর মেয়ে রুগীলা, ওর মেয়ে অসুস্থ, 12 মাস ধরে রোগে ভুগতে থাকে এবং তাদের কোনো জমি জমা নাই, তারা গরিব, এখানে তুই বিয়ে করবি কেন। আমার কাকার কথা হচ্ছে কাকা আমাকে বিয়ে করাবে না। আমি তখন বললাম যে নাসির কাকা ভালো মানুষ, ওনার সাথে আমার ভালো সম্পর্ক আছে এবং ওনার মেয়েকে বিয়ে করলে আমার জন্য ভালো হবে, আমি ওনার মেয়েকে বিয়ে করতে চাই। যতভাবেই কাকারে বলতেছি, কাকা ওই নিষেধই করতেছে, কোনোভাবেই মানতেছে না এবং কাকি শোনার পরও আর মানে না। এক পর্যায়ে নাসির কাকার আমি বললাম যে আমার কাকা কাকি তো আসলে আমাকে কখনো বিয়ে করাবে না, আর সেটা আপনার মেয়ে হোক আর কোনো যে ভালো মেয়ে হলেও করাবে না। তো ঠিক আছে, আপনি তাহলে আপনার ইচ্ছে আপনার মেয়েকে আমাকে বিয়ে করাতে পারেন। এরপরে নাসির কাকা যে এলাকার কিছু গণ্যমান্য লোকজন আছে তাদেরকে বিষয়টা জানালো। এলাকার লোকজন আমারে বললো যে, ফারুক তুই কি বলিস। আমি বললাম, আমি রাজি আছি। পরে মোটামুটি আনুষ্ঠানিকভাবেই তখন এই নাজমিনের সাথে আমার বিয়ে হয় এবং বিয়ে যেদিন হয় বাসরও কিন্তু নাজমিনদের ঘরেই হয়, নাজমিনদের ঘরেই বাসর হয়। এবং বাসর হওয়ার পরে আমি তখন বাইরে যাইতেছি আসতেছি, নাসির কাকার সাথেই থাকতেছি, ওনারই জমি জমা চাষাবাদ করি। ওনাকে বিয়ের পরেও আমি ওনাকে বাবা না ডেকে কাকাই ডাকি, মানে ওই যে ছোটোবেলা থেকে ওনাকে কাকা ডাকতে রাখতো একটা সম্পর্ক, তখন কাকাই ডাকি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তখন গ্রামের মানুষ এই জিনিসটা দেখতে পায়, গ্রামে যারা আছে তারা দেখতে পায় যে আমি বিয়ে করেছি এবং বিয়ে করে শ্বশুরবাড়িতে আছি, তাহলে আমার দাদার তো অনেক সয় সম্পত্তি, আমার দাদা তো আর গরিব মানুষ ছিলেন না, তিনারও তো অনেক প্রপার্টি আছে, অনেক সয় সম্পত্তি আছে, তাহলে আমি কেন এবং কিসের কারণে আমি আমার শ্বশুরবাড়িতে পড়ে থাকি।
মানে আমি কেন নাজমিনদের বাড়িতে থাকি, নাসির কাকার বাড়িতে থাকি, এইটা গ্রামের অনেকে আমাকে প্রশ্ন করতো, তুই তোর বাড়িতে যাস না কেন? আমার কিন্তু বাড়ি আছে, আমার দাদা কিন্তু আমার একটা ঘর বানাইও দিয়ে গেছে, ওই ঘরে কিন্তু আমি মাঝে মাঝে থাকতামও, এবং ওই ঘর এখন আমার কাকারা ইউজ করে, আমার কাকা তো ভাই বোনেরা ইউজ করে, তারাই ব্যবহার করে। পরে গ্রামের সবাই যখন আমাকে বলে, আমি তখন বললাম যে আসলে কি বলবো, আপনারা যেহেতু গ্রামে 10 জন আছে, তো আপনারাই বুঝেন, আমার কাকার সাথে আমি কোনো দ্বন্দ্বে যেতে চাই না, কাকার সাথে কোনো ঝগড়ায় করতে চাই না। আমার কাকা যেটা করবে, আমার কাকার কথার উপর আমি কোনো কিছু বলবো না, আমার কাকা যাই বলবে তাই হবে। তখন গ্রামের সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যদি আমরা তাহলে তোর কাকার সাথে কথা বলি। এরকম করে গ্রামের মানুষরা আমার কাকার সাথে কথা বলে, এবং কথা বললে পরে আমার কাকা খুব রেগে যায়, এবং রেগে গিয়ে একদিন আমার সাথে খুব দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, যে তুই লোকের কাছে বলে বেড়াইতেছিস আমি তোর বাড়ি থেকে বের করে দিছি। আমি কি তোর বাড়ি থেকে বের করছি? তুই নাসিরের মেয়েরে বিয়ে করে তুই বাড়ি থেকে বের হয়েছিস, আমি তো তোকে বাড়ি থেকে বের করি নাই। আমি তখন বললাম না কাকা, আমি কারো কাছে কোনো বিচার দিই নেই, লোকেরাই আমাকে এগুলো জিজ্ঞেস করে, এরকম আর কি। এমন করে কয়েকদিন কাটার পরেই একদিন আমি বাজারে বসে আছি, চা খাচ্ছি সন্ধ্যার দিকে, আমার কাকা তখন আমার দেখে ডাক দিছে, ডাক দিয়ে আমার বলতেছে, ফারুক একটা কাজ কর, আমি তোর ওই ঘরটা খালি করে দিছি, যে ঘরে তুই আগে থাকতি, ওই ঘরটা খালি করে দিছি, ওই ঘরে তুই তোর বউ নিয়ে উঠবি। আমি তখন বললাম যে কাকা এটা আপনি কি বলেন, সমস্যা নাই, আমি যেখানে আছি আমার শ্বশুরবাড়িতে ভালোই আছি। আমার কাকা বলে না, এত ফেরেস্তা সাজার দরকার নাই, লোকেরা আমারে বিভিন্ন ধরনের মন্দ কথা বলে, অনেক খারাপ কথা বলে, আমি এসব কথাবার্তা নিতে পারবো না, তুই একটা কাজ কর, তুই তোর বউ নিয়ে তুই এখানে উঠে যা। আমি পরে কাকারে বললাম যে কাকা আসলে এইটা আমার কাছে ভালো লাগে নাই, আর আবার আপনি ওরকম করে বলি, কাকা আমরা বলে যে আমি কোনো কথাই শুনতে চাই না, আমি যেটা বলছি সেটাই, তুই তোর বউ নিয়ে উঠে যাবি ওই বাড়িতে, মানে ওই বাসর তুই ওই বাসায় থাকবি, ওই ঘরে থাকবি। পরে এটা বলার পর আমি তখন বাড়িতে গিয়ে আমার শ্বশুরে জানালাম, মানে নাসির কাকারে জানালাম যে আমার কাকা তো এটা বলতেছে, এবং নাসির কাকা কাকি দুজনেই আমারে বলে যে তাহলে তুমি তাড়াতাড়ি এই নাজমিনকে নিয়ে তুমি ওই ঘরে উঠো, কারণ তোমার তো একটা দখল আগে, একটা দখলদার হও, একটা দখলে যাও তুমি, যেহেতু তোমার কাকা তোমাকে সুযোগটা দিছে, তা তুমি ওইখানে যাও। আমি তখন করলাম কি, আমার বউ নাজমিনকে নিয়ে তখনই আমি ওই ঘরটা দখল করলাম, মানে ওই ঘরের মধ্যে গেলাম। পরের দিন আমার কাকা তো ভাই আছে, কাকা তো বোন আছে, কেউ আমার সাথে কথা বলে না, এবং কাকিও কথা বলে না, কাকা তো কথা বলেই না। পরে ওইখানে গিয়ে মানে ঘরের মধ্যে উঠলাম, ওইটা সাথে হচ্ছে একটা পাকঘর তৈরি করলাম রান্না করার জন্য। আমার নাসির কাকা কিছু টাকা পয়সা দিল, এটিতে একটা পাকঘর তৈরি করলাম। তো পাকঘর তৈরি করে আমার স্বামী স্ত্রী দুজনে মিলে খাইতেছি। এইভাবেই 2 থেকে 3 দিন কেটে যায়, এবং 2-3 দিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন আমার কাকি এসে বলতেছে, মানে আমারে বলতেছে যে ফারুক তুমি তো আসলে মানুষ ভালো না, তুমি তো মানুষ খারাপ। আমি বললাম কাকি কেন খারাপ, মানে আমি আপনাদের এখানে এসে কি অন্যায় করে ফেলছে? কাকাই তো আমার আসতে বলছে। বলে না, আমাদের এখানে আসার জন্য তোমার কিছু বলি নাই, এই তুমি কীরকম মানুষ বলো তো, একই ঘর একই দুয়ার, তোমরা রান্না করো আলাদা, আমরাও রান্না করি আলাদা, এটা কেমন কথা? আমরা একসাথেই তো খেতে পারি। মানে কাকির কথা শুনে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, কী রে কাকি আমার সাথে এত ভালো ব্যবহার কেন করতেছে? আমি তখন বললাম যে আচ্ছা কাকি ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটাই, আমরা তাহলে একসাথেই থাকি। এবং খুব কম সময়ের ভিতরে আমার কাকি নাজমিনেরও মন জয় করে ফেলে। ধরেন নাজমিন আবার আচার পছন্দ করতো, আমার কাকি বিভিন্ন ধরনের আচার বানাইতো, আইনা নাজমিনকে দিত, তেঁতুলের আচার, এই আচার ওই আচার, অনেক কিছু এনে দিত, এবং নাজমিন এগুলো খাইতো। খুব কম সময়ের ভিতরে দেখা যায় আমার চাচির সাথে আমার নাজমিনের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সেই সম্পর্কের সূত্র ধরে নাজমিন এবং আমার কাকি তারা তখন একসাথে থাকতে শুরু করে। আমিও তখন আস্তে আস্তে আমার কাকার যে জমি জমা আছে, ওই জমি জমা আগের মতো কাজ টাজ করি কাকার সাথে। কিন্তু ভাই আমার আল্লাহ সাক্ষী, আমি কখনোই আমার কাকারে বলি না যে আপনি আমাকে জায়গা দিতে হবে, আপনি আমাকে জায়গা লিখে দেন, এটা লিখে দেন, ওইটা লিখে দেন। আমি এগুলো কখনোই আমার কাকারে বলি না, কখনোই আমি চাইও না, কারণ আমার কাকা আমাকে ছোটোবেলা থেকে বড় করছে, ওই আমি কাকার কাছে ঋণী। আমার কাকার আর কোনো কিছু আমার প্রয়োজন নাই। তো এরকম করে দিন রাতগুলো কাটতেছে, সময়গুলো সামনে দিয়ে কাটতেছে, দেখতে দেখতে প্রায় 1 বছরের মতো কেটে গেল। কিন্তু 1 বছরে আমার বউ নাজমিনের ঘরে কোনো সন্তানাদি হলো না। তো সন্তানাদি হচ্ছে না, আর এরই মাঝে আমার শ্বশুর যিনি ছিল নাসির, উনি অনেকটা অসুস্থ হয়ে গেছে। তিনি অনেক অসুস্থ, শোয়া থেকে উঠতে পারে না, সারাক্ষণই ঘরের মধ্যে শুয়ে থাকে। তো তার যে ওয়াইফ আছে, মানে আমার শাশুড়ি, তিনি মাঝে মাঝে আমাদের ঘরে আসতো, আমাদের বাসায় আসতো, এসে নাজমিনকে দেখতো। এমন করতে করতে 2 বছরের মতো কেটে যায়। এই 2 বছরে আমি কাকার কাছ থেকে কোনো জায়গায় সম্পত্তি নেই নাই, বিভিন্ন বাড়িতে দিন চুক্তির কাজ করি, এরকম করতে আমার সময়গুলো কাটে। এমন করতে করতে 2 মাস পরে একদিন আমার শাশুড়ি, মানে 2 বছর পর আমার শাশুড়ি আমার ঘরে এসে বলতেছে যে ফারুক তুমি তো বুঝো না, বুঝবা কেমন করে? আবার এরই মাঝে আমার বউ এই নাজমিনের মাঝে মাঝে মানে পেট ব্যথা হয়, প্রচণ্ড রকমের পেট ব্যথা হয়, মানে পেট ব্যথা রাতের বেলা ঘুমাইতে পারে এরকম পেট ব্যথা। তো আমার শাশুড়ি এসে আমার বলতেছে যে ফারুক তুমি তো সহজ সরল মানুষ, তুমি তো বুঝো না, আর তুমি বুঝবা কেমনে? বুঝার মতো ক্ষমতা তো তোমার নাই, আসলে তুমি কোনোদিনও বাবা হতে পারবা না, এবং বাবা তো তুমি কোনোদিন হবাই না, আমার মেয়েটারও মেরে ফেলবে, আমি খবর পাইছি। আমি তখন বললাম যে কি বলেন আপনি, কোত্থেকে খবর পাইছেন? এই ধরনের কথা বলে, তোমার কাকি হঠাৎ করে তোমাদের সাথে কেন এত ভালো হয়ে গেল, এটা কি তোমরা বুঝলা না?
আমি বললাম কাকি তো আজকে বহু বছর ধরে আমাদের সাথে ভালো। বলে ভালো থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার মেয়েটারে ছাইপাশ খাওয়াই দিছে এবং তোমাকেও ছাইপাশ খাওয়াইছে, তোমরা কখনো বাবা হইতে পারবে না, কখনোই বাবা হইতে পারবে না। আমার মেয়েটারে কালো জাদু করে রাখছে, কালো জাদু করে রাখছে যাতে আমার মেয়েটা কখনো মা হতে না পারে, এরকম করে রাখছে। আমি বললাম আপনি এটা কী বলেন, এটা কে করবে? বলে কে করবে মানে তোমার কাকি করছে, আমার কাছে খোঁজখবর আছে, আমি বিভিন্ন কবিরাজের সাথে কথা বলছি, তারা এটা বলছে। তাই আমি বলি ঠিক আছে, যদি তারা এটা বলেই থাকে আপনি আপনার মেয়ের এগুলা কাটেন, মানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যদি করে থাকে এগুলো কাটেন। পরে বলে না না না, আমি এগুলো কাটতে পারবো না, আমার দ্বারা এগুলো কাটা সম্ভব না, আমি অনেকের কাছে গেছি, অনেক টাকা পয়সা লাগে, 2-1টা কাটছে, আরও করতেছে, আমি আজকে কাটলে আজকে করে, আজকে কাটলে আজকে করে। তো আমার শাশুড়ির কথা আমি তখন শুনলাম না, মানে শুনলাম না বলতে আমার কথা হচ্ছে শাশুড়ি তো বলবেই, ওনার মেয়ের যেহেতু বাচ্চা কাচ্চা হয় না এবং মেয়ে যেহেতু বেশিরভাগ সময় অসুস্থ থাকে, আমার কাকি এগুলো বলতেই পারে, মানে উনি এটা বলতেই পারে আমার শাশুড়ি। দেখলাম যে না, উনি বারবার আমার কানের কাছে একই কথা বলে যে ফারুক তুমি তো বুঝো না, তোমার মাথায় তো বুদ্ধিশুদ্ধি নাই, আসলেই কিন্তু তোমার বউকে কালো জাদু করা হয়েছে এবং ওই কালো জাদুর প্রতিফলেই তোমার বউয়ের ঘরে কোনো সন্তানাদি হয় না। এগুলো বলতে বলতে একটা সময় আমার মাথায় তখন বিষয়টা ঢুকে গেল যে হ্যাঁ, সম্ভবত আমার বউকে কোনো কালো জাদু করা হয়েছে, এবং যদি এটা নাই হবে তাহলে আমার বউয়ের ঘরে সন্তানাদি কেন হবে না। আর আরেকটা বড় কথা হচ্ছে আমার কাকি কেন আমাদের সাথে এতটা ভালো হয়ে গেল, কাকি আমাদের সাথে তো এতটা ভালো থাকার কথা না বা এতটা ভালো হওয়ার কথা না, তাই কাকি কেন এতটা ভালো হলো। এবং ওই সময় আমার কাকু আমার কিছু জায়গা সম্পত্তি দিয়ে দিছে, মানে মোটামুটি পুরানা একটু একটু জায়গা আমাকে দিয়ে দিছে যে তুই তোর বউ নিয়ে এটা লইয়া চাষাবাদ করে খা, বা তুই তোর বউ নিয়ে এখানে থাক, এরকমভাবে আমার একটু জায়গা দিছে। কাকা আমার সাথে ভালো হয়ে গেছে। তো আমার কাছে হঠাৎ করে মনে হলো যে তান্ত্রিকদের তো আসলে বিশ্বাস করা অনেক কঠিন এবং ভালো মানের তান্ত্রিক পাওয়াও বড় কঠিন। বেশিরভাগ তান্ত্রিকগুলোই হচ্ছে ভুয়া এবং প্রতারক। ভুয়া প্রতারক তান্ত্রিক দিয়ে তো আমি আর চিকিৎসা করলে কাজ হবে না। তবে লিগেল একজন তান্ত্রিক আমি পেয়েছিলাম আমার জীবনে, যেই তান্ত্রিকে আমি দেখেছি নিজের চোখে, যিনি কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতকে উল্টিয়ে ভয়ঙ্করভাবে তান্ত্রিকের কাজ করে এবং একইভাবে ওই কাজ করার পরে রুগীরও অনেক সমস্যা হতে বা যাকে করা হয় তার অনেক সমস্যা হয়, তার মানে মহিলা কিছু একটা জানে। আমার হঠাৎ করে মর্জিনের কথা মনে হলো যে মর্জিন আজ থেকে বহু বছর আগে নাজমিনকে কালো জাদু করছিল, এবং কে মর্জিনাকে দিয়ে নাজমিনকে কালো জাদু করাইছে এটা কিন্তু আমরা কখনোই মর্জিনাকে জিজ্ঞেস করি নাই, এটা কখনো জিজ্ঞেস করে নই। যাই হোক, এরপরে একদিন আমি মর্জিনার বাড়িতে গেলাম। উনি আবার ওরকম না, ধরেন আপনার একেবারে যে নাম করা কোনো কবিরাজ বা তান্ত্রিক এমন না, তবে আমাদের এলাকার মোটামুটি অনেকেই তার কাছ থেকে ভালো চিকিৎসা নিয়েছে, ওনার চিকিৎসার ফলে ভালো কাজ হয়। তা একদিন আমি ওনার কাছে গেলাম, গিয়ে খুব ভালোভাবে জিজ্ঞেস করলাম যে কাকি এমন এমন ঘটনা, আমার বউয়ের ঘরে সন্তানাদি হয় না, এবং আমার শাশুড়ি বলতেছে আমার বউরে নাকি কালো জাদু করছে, কি জানি কালো জাদু করছে, ওই কালো জাদুর জন্য আমার বউয়ের ঘরে সন্তান হয় না, যদি আপনি একটু দেখতেন যে আসলে আমার বউয়ের কী হয়েছে। পরে উনি দেখে, মানে ওনার ওই যেভাবে দেখার ইচ্ছা, মানে যেভাবে দেখতে পাবো দেখে আমার বলে হ্যাঁ তোর বউরে 7টা জিন দ্বারা কালো জাদু করা হয়েছে এবং ওই 7টা জিন তোর বউর সাথে আছে, এই জিনগুলো সরাই দিলে পরে তোর বউর ঘরের সন্তান হবে, কিন্তু টাকা লাগবে। উনি আমাকে বললো। আমি বললাম যত টাকাই লাগবে সমস্যা না, আমি আপনাকে দিব, কত টাকা লাগবে। তখন উনি এমন একটা অ্যামাউন্ট বলে যে ওই অ্যামাউন্টটা আমার জন্য খুবই কঠিন হয়ে যায়, মানে আমি অ্যামাউন্টটা দেওয়া ওনার জন্য খুব কঠিন। এবং আমি জানতে পারি যে এই কালো জাদুটা আমার চাচি করছে, মানে আমার আপন চাচি, যে চাচি আমাকে বাবা সন্তান কলিজা বলে বুকে টেনে নিয়েছে, ওই চাচিই মূলত এই কাজটা করেছে। এইটা যখন আমি আপনার মর্জিনের কাছ থেকে জানতে পারি, আমি তখন আমার শাশুড়ির সাথে আলাপ করি, সময় আমার শ্বশুর মারা যায়। শ্বশুর মারা যাওয়ার পরের ঘটনা বলতেছি। পরে শাশুড়িরে বললাম যে মাগো এই ঘটনা। পরে আমার শাশুড়ি বলে বলছিলাম না তোমারে, আমি তো তোমারে বারবার বলছি যে তোমার এই হচ্ছে চাচি কিছু একটা করে রাখছে, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না, দেখলে তো এখন আমার কথার প্রমাণ পাইছো। কিন্তু আমি বললাম যে এটা কাটাইতে তো উনি অনেক টাকা চায়, বলে এটা সবাই চায়, যাদের কাছে গেছি তারাই এটা কাটানোর জন্য অনেক টাকা চায়, এত টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, এখন কি করব। পরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে দেখা যাক কী হয়। পরে আমি ঘরে এসে আমি আমার বউ নাজমিনের সাথে ঘুমাইলাম, মানে শুইলাম। শুয়ে ঘুম আসতেছে না, চিন্তা করতেছি যে আমি তো আসলে কোনো কিছু আমার জীবনে পাই নাই এবং আমার কোনো বংশ নাই, আমার বাবার সন্তান আমি, এরপর আমার যদি 2-1টা সন্তানাদি না হয় তবে আমার বংশের কী হবে। আমি নাজমিনকেও তখন বিষয়টা বললাম। নাজমিন আমাকে একই কথা বলতেছে যে হ্যাঁ আমারও বাচ্চা কাচ্চা নিতে খুব ইচ্ছে করে, আমারও মা হতে খুব ইচ্ছে করে, তুমি টাকাটা ম্যানেজ করো। তো কোথাও থেকে আসলে টাকা পাওয়ার কোনো সুযোগ নেই বা কোথাও থেকে কোনো টাকা পাচ্ছি না, এবং কেউ আবার অতগুলো টাকা আমাদেরকে ধারও দিবে না, ঋণের উপরও দিবে না। শেষ পর্যন্ত আমি এমন একটা সিদ্ধান্ত নিলাম, আমার সিদ্ধান্ত হচ্ছে আমার কাকা যে জায়গাটা আমাকে দিয়েছে, মানে আমাকে তো একটু জায়গা আমার কাকা দিছে, আমি কাকারও জায়গাটা বিক্রি করে দিব। কাকারও জায়গাটা বিক্রি করে আমি যে টাকা পাবো ওই টাকা দিয়ে আমি নাজমিনের চিকিৎসাটা চালায় যাব। তো আমি তখন কী করলাম, ওই জমিটা বিক্রি করার আলোচনা করতেছি, মানে পরিকল্পনা করতেছি। আমার কাকা তখন আমার বলে তুই জমি বিক্রি করবি কেন?
তোর তো জমি বিক্রি করার দরকার নেই, তুই জমি মানে বিক্রিটা কেন করবি? পরে আমি কাকারে কোনো কিছু বললাম না, না বলে আমি তখন জমি বিক্রির সিদ্ধান্ত নিলাম এবং জমি বিক্রি করে যে টাকা পাইলাম ওই টাকা আমি তখন মর্জিনাকে নিয়ে দিলাম, মর্জিনার হাতে দিলাম। দেওয়ার পরে মর্জিনা আমাকে বললো যে তোমার বউয়ের অনেক কিছু লাগবে। আমার বউকে তখন আমি মর্জিনার কাছে নিয়ে আসতাম প্রতি রাতে। নিয়ে আসার পর উনি তখন তন্ত্র মন্ত্র যা সেগুলো পড়তেন এবং ফু দিতেন। ওনার যতটুকু ক্ষমতা আছে বা উনি ওনার ক্ষমতা অনুযায়ী এটাতে ফু দিতেন বা উনি ওনার তন্ত্রমন্ত্র পড়ে এগুলো করতেন। প্রতিদিন নিয়ে আসতাম, ধরেন আপনার রাত 8টার দিকে বা 9টার দিকে নিয়ে আসতাম, 12টা 1টা পর্যন্ত উনি আমার বউর উপরে বিভিন্নভাবে আপনার বিভিন্ন কিছু চালাইতো। একটা রুমের মধ্যে নিয়ে যাইতো এবং রুমের মধ্যে নিয়ে পরে ওনার যতটুকু ক্ষমতা আছে বা উনি যেভাবে পারে ওভাবে আমার বউর চিকিৎসা করতো। তো দেখা যায় যে এরকম হইতো যে আমার বউ যখন ওই ঘর থেকে বের হইতো তার শরীর থেকে প্রচুর পরিমাণের কাঁচা হলুদের গন্ধ পাওয়া যাইতো, মানে অনেক কাঁচা হলুদের গন্ধ পাইতাম। এবং আমার বউ যখন ঘর থেকে বেরোতো প্রচুর পরিমাণে দুর্বল থাকতো, মানে হাঁটতে পারে না, ঢুলে পড়ে যাবে এমন একটা অবস্থা, মানে কেমন জানি অনেকটা উইক হয়ে যেত, কথা বলতে পারতো না, কথা বললে মুখের সাথে লালা বেরিয়ে যেত, থুতু বেরিয়ে যেত, এইরকম একটা অবস্থা। আমি তখন চিন্তা করতেছিলাম যে কী জানি কী করে। এভাবে প্রায় আপনার 1 থেকে 2 মাসের মতো উনি আমার বউকে চিকিৎসা করে, এই মার্জিনা মহিলা। অ্যান্ড 2 মাস পরে হঠাৎ করে আমার বউয়ের যে মেন্স যেটাকে বলে নারীদের, ওইটা বন্ধ হয়ে যায়। আমার বউয়ের মাসিক বন্ধ হয়ে যায় এবং মাসিক বন্ধ হয়ে গেলে পরে আমার বউ তখন বলে আমি বেবি হয়েছে, আমার পেটে বাচ্চা আসছে। এবং আমাকে কিছু নিয়ম কারণ শিখিয়ে দেওয়া হয় যে কীভাবে আমার বউর সাথে শারীরিক সম্পর্ক করতে হবে। এই মর্জিনা আমাকে শিখিয়ে দেয় যে এই দোয়াটা পরে শারীরিক সম্পর্ক করবা। এবং এই অনেকগুলো দোয়া মানে আমরা কাগজের মধ্যে লিখে রাখতাম, এই যে আপনার বিভিন্ন ধরনের কাগজের মধ্যে গেলে লিখতাম যে এই দোয়ার পরে ওই দোয়া, ওই দোয়ার পরে ওই দোয়া, এইরকম দোয়া পরে পরে আমরা শারীরিক সম্পর্ক করতাম। আল্লাহর অশেষ মেহরবানিতে প্রায় 1 থেকে 1.5 মাসের মাথায় এরকম একটা সুসংবাদ আমরা পাই, মার্জিনা আমাদেরকে জানায় এবং আমার বউ নাজমিনও আমাকে বলে যে সে নাকি বেবি কনসেপ্ট করছে। তো বাচ্চা যখন ওর পেটে আসছে আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তার কাছে মহান শুকরিয়া। কিন্তু এইখানে একটা বিষয় বলে রাখি, আমার বউয়ের পেটে বাচ্চা আসছে এবং আমার বউয়ের পেটটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। পেটে বাচ্চা আসলে যেরকমভাবে লুকিংটা বোঝা যায় একজন গর্ভবতী মহিলার, এইভাবে গর্ভবতী হয়ে আমার বউয়ের পেটটা বোঝা যাচ্ছে। কিন্তু আমার বউ আমাকে সবসময় বলে কি যে আমার মানে পেটে যে বাচ্চা, মানে একটা বাচ্চা থাকলে যে একটা মায়ের জন্য যে একটা কষ্ট হয় বাচ্চাটা ক্যারি করা বা পেটে রেখে হাঁটা চলা, এই জিনিসগুলো মানে ওর হয় না। মানে আমার বউ আমাকে টোটালি বোঝাচ্ছিল যে তার পেটে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা হচ্ছে পাতলা, মানে এটার কোনো ওজন নাই। আমি বললাম এটা তুমি কী ধরনের কথা বলো, পেটে সন্তান থাকলে তো সন্তানের ওজন থাকবেই। ও আমাকে বলে না, বা প্রায় যখন 7-8 মাসে পৌঁছায় ও আমাকে বলে বাচ্চা যে আমার পেটে লাথি মারে, এই লাথিটা আমি বুঝতে পারছি আমার পেটে লাথি মারা হয়েছে, আমি লাথি মারছি, আমি লাথি ব্যথা পাচ্ছি, কিন্তু সন্তান আমার পেটে আছে ওই ওজনটা আমি পাই না। মানে আমার কাছে মনে হয় যে সম্পূর্ণ পাতলা একটা কিছু আমার পেটে, মানে এর কোনো ওজন নাই। তাই আমি আমার বউরে বললাম তাহলে কি ডাক্তার দেখাবো? আমার বউ বলে না থাক, ডাক্তার দেখার দরকার নেই, দেখা যাক না আল্লাহ তাআলা কী করে, কারণ আমরা তো মর্জিনার চিকিৎসা নিচ্ছি, উনি তো আমাদেরকে সর্বোপরি চিকিৎসা দিচ্ছে, এখানে আবার ডাক্তার জড়ানোর প্রয়োজন নেই। আমি তখন আমার বউরা ডাক্তারের কাছে নিলাম না এবং না নেওয়ার পরে আস্তে 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 করে দিন রাতগুলো কাটতে 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 একটা পর্যায়ে দেখা গেলো আমার বউয়ের সন্তান হওয়ার সময়টা চলে আসলো। এবং যেদিন আমার বউয়ের সন্তান হবে ওই দিনে মর্জিনা বলতেছে আমি ওই দিন থাকবো, মানে উনি জানতো যে কবে সন্তানটা হবে। আমাকে বলে তুমি সকালবেলা আমি তোমার বাড়িতে যাবো এবং সারাদিন আমি থাকবো, রাতে তোমার সন্তান হবে। এইভাবে টাইমটা বলে দিতে পারতেছে যে এই টাইমে তোমার সন্তান হবে, ডিরেক্টলি টাইম বলে দেয়। তো আলহামদুলিল্লাহ আমি তখন ওই বাইরে থাকি, তিনি তখন ভিতরে থাকে এবং রাত্র প্রায় 3টা বাজে, মানে আমার বউয়ের ব্যথা উঠে প্রায় 12টার দিকে, সেই 12টার দিকের ব্যথা 3টা পর্যন্ত হচ্ছে না। আমি বারবার ওনাকে বললাম আমি হসপিটালে নিয়ে যাই, যদিও ওই সময় আসলে সিজার বা হসপিটালে জিনিসগুলো খুব রিয়ার ছিল, এতটা সহজ ছিল না বা এত মানুষ নিয়ে যাইতো না। তা আমি ওনারে বললাম যে আমি নিয়ে যাই, আমার বউরে নিয়ে যাই, কারণ বউর অবস্থা তো ভালো না, আমি একটা বেনগাড়ি বা কিছু একটা খবর দিই, ওরা হসপিটালে নিয়ে যায়। উনি আমার বলে না খবরদার, এটা আমার চিকিৎসার ফসল, এটা হসপিটালে নেওয়া যাবে না, এটা হসপিটালে নেওয়া যাবে না, এখানেই তোমার বাচ্চা প্রসব করতে হবে, বাচ্চা এখানেই প্রসব হবে। যতভাবেই ওনারে বললাম, যতভাবেই ওনারে বুঝাইলাম, ওনার কথাই একটা যে না হসপিটালে নেওয়া যাবে না, যাবে না, যাবেই না। ইভেন তিনি হসপিটালে নিলও না, হসপিটালে না নিয়েই উনি তখন সন্তান এখানেই প্রসব করালো। আল্লাহর অশেষ মেহেরবাড়িতে ফজরে আজানের কিছুক্ষণ আগেই আমি আমার বউ মার্জিনার ঘর থেকে আমার বউ নাজমিনের ঘর থেকে আমি তখন একটা সন্তানের কান্নার শব্দ পাইলাম। আলহামদুলিল্লাহ বললাম এবং হাতে রক্তমাখা মর্জিনা তখন ঘর থেকে বেরিয়ে আসলো, এসে আমাকে বললো যে তোমার একটা মেয়ে সন্তান হয়েছে। আমি তো আল্লাহর কাছে মহা শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে সন্তান হয়েছে। ওই দিন কিন্তু আমি আমার কাকা কাকি কেউরে আমার বাড়ির ত্রিসীমানায় ঢুকতে দিই নাই, কারণ তারা কালো জাদু করে, এটা ওইটা করে, এই জন্য তাদেরকে আমি দেই নাই। আমার মেয়েটা হওয়ার পরে
ফজরে আজান দিলে আমি মসজিদে গেলাম, নামাজ কালাম পড়লাম। নামাজ কালাম পরে আমি তখন মেয়েটা দেখতে আসছি। ভাই, মেয়েটার দিকে আমি যখন তাকাইলাম, নামাজটা পড়ে আমার মাথায় টুপিটা আছে, আমার কাছে যেটা মনে হলো যে মেয়েটা এতটাই সুন্দর। মানে মানুষ তো সুন্দরের একটা, মানে একটা মেয়ে সুন্দর হয় বা সৌন্দর্য হয়, ছোট বাচ্চারা সুন্দরী হয়, কিন্তু এটা যে এত সুন্দর, এত তার নাক, চোখ, ঠোঁট, এবং দেখে মনে হচ্ছে যে বাচ্চাটা মানে 15-16 দিন হয়ে গেছে। একটা বাচ্চা হওয়ার সাথে সাথে যেরকম মানে যে সিনড্রোমগুলো তার মাঝে দেখা যায়, এগুলো কোনোটাই এই বাচ্চাটার মাঝে নাই। মানে দেখা যায় যে মনে হয় বাচ্চাটা অনেক বড়, মানে বড় হয়ে গেছে বা এরকমভাবে মনে হয়। তো আলহামদুলিল্লাহ আমি বাচ্চা করে নিয়ে হাঁটতেছি, কিন্তু মর্জিনা ওখানে একটা কথা আমাকে বলে দেয় যে কোনো সময় বাচ্চা ঘরের বাইরে নেওয়া যাবে না। বাচ্চা ঘরের বাইরে নেওয়া যাবে না, যতদিন পর্যন্ত উনি না বলে ততদিন পর্যন্ত বাচ্চা ঘরের বাইরে নেওয়া যাবে না। তো ঠিক আছে, ওনার কথা মতো আমরা বাচ্চা ঘরের বাইরে নিলাম না, বাচ্চা ঘরের মধ্যেই রেখে দিলাম। এবং ঘরের মধ্যে রেখে দেওয়ার পরে আস্তে 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 করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মানে দেখা গেল যে আমার বাচ্চাটা যখন বড় হচ্ছে, তখন তো আমি এদিক সেদিক কাজ টাজ করি। আবার আরেকটা শর্ত আমাকে মর্জিনা দিয়ে দিছে, যাতে বাচ্চাকে আমরা কাউরে না দেখাই, খুব কম মানুষকে দেখায়, যাতে মানে এরকম হয় না যে বাচ্চা হলে সবাই দেখতে আসে, সবাই দেখে বাচ্চা কোলে নেয় বা বাচ্চা নিয়ে আলোলে ধুলোলো, এরকম যাতে না করি। আমি যাতে বাচ্চাটাকে খুব কম সময়ে মানে খুব কম মানুষদেরকেই দেখাই এবং বাচ্চার কেয়ারিংটা যাতে একটু ভালোভাবে করি। উনি আমাকে যেমন করে বলে ঠিক তেমন করে আমি বাচ্চার কেয়ারিং করি, যত্ন করি। এরকম করতে করতে আমার মেয়েটা তখন আস্তে 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 করে বড় হচ্ছে। তো ছোটোবেলা থেকে সে দেখতে যেরকম এবং বড় হওয়ার মতো আমার মেয়েটা এরকমই হচ্ছে। তো আমরা তো আসলে অ্যাভেলেবেল মেয়েটাকে দেখাইতাম না, মানে যারাই দেখতো তারাই কেমন যেন একটু ভয় পেয়ে যাইতো যে এত সুন্দর মেয়ে হয় কী করে, বা এত তার চোখ, নাক, ঠোঁট, তার কথা বলার স্পিডনেস, মানে কেমন যেন একটু আতঙ্ক টাইপের, মানে ভয়ঙ্কর টাইপের একটা জিনিস এই মেয়েটার মাঝে ছিল। এমন করতে করতে আমার মেয়েটার তখন 4 বছর বয়স হয়, 4 বছর বয়স। এবং এই 4 বছর বয়সের আগ পর্যন্ত আমি কিছু বিষয় বলে রাখি, আমার মেয়েটা হওয়ার পরেই না আমার ভাগ্যটা ভাই খুলে যায়। ভাগ্যটাই খুলে যায় বলতে আমার ভাগ্যটা এমনভাবে মানে খুলে, আমার যেখানে আমি চাষাবাদ করি প্রচুর পরিমাণের আমি ফসল ফলাইতে পারি বা ফসল হয়, এবং আমি ধরি চাই এটা হয়ে যায় স্বর্ণ। মানে আমি যেদিকে তাকে ওই দিকে খালি সুখ আর সুখ, আমার কোনো অভাব নাই। মানে আলহামদুলিল্লাহ, কোত্থেকে এই ধান আসে, কোত্থেকে চাউল আসে, কোত্থেকে কী আসে, কোত্থেকে টাকা আসে, আল্লাহর অশেষ রহমত আমার উপরে চলে আসলো। আমার ওই কন্যা সন্তানটার সাথে সাথে আমিও মেয়েটাকে নিয়ে বাইরে যাইতাম না, ঘরের ভিতর তারা আদর করতাম, সেবা যত্ন করতাম। এইভাবে আমার মেয়েটার যখন 4 বছর বয়স, তখন হঠাৎ করে আমার বউ একদিন অসুস্থ হয়ে পড়ে। এবং অসুস্থ হয়ে পড়ে, আপনি বিশ্বাস করেন 4 বছর বয়সের একটা মেয়ে, আপনি তো জানেন যে আসলে 4 বছর একটা মেয়ে কতটুকু পারে। এই 4 বছর বয়সে আমার এই মেয়েটা হাইটা হাইটা সব কাজ করতে পারতো ঘরের। আপনার ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিত, এরপরে রান্না করার প্রিপারেশন নিত, মানে যেগুলো বললে কেউ বিশ্বাস করবে না আমার দৃষ্টিতে দেখা এরকম ঘটনাগুলো। মানে অলৌকিক কিছু একটা ক্ষমতা আমার মেয়েটার মাঝে ছিল। তা আমার বউ আবার বলতো যে আমার মেয়ে ঘরে কী করে এগুলো তুমি কিন্তু বাইরের লোকদেরকে জানাবা না, বা বাইরে কারো কাছেই গিয়ে তুমি এটা বলবা না যে তোমার মেয়ে ঘরের মধ্যে কী কাজ করে বা ঘরে কী করে না করে, এটা বাইরের লোকদেরকে জানানো যাবে না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বাইরের লোকদেরকে জানাবো না, আর এটা বাইরের লোকদেরকে আমি জানাতে যাবো বা কেন, প্রয়োজন নাই। আমার বউ যেমন করে আমার মেয়েটারে টেক কেয়ার করে, একইভাবে আমি আমার মেয়েটারে যত্ন করি। এইভাবে 4 থেকে 4.5 বছরের মাথায় কিছু জিনিস আমি খেয়াল করি। আমার বউটা আমার মেয়েটার সাথে যখন কথা বলার সময় কিছু শব্দ উচ্চারণ করে, যেমন শব্দগুলো হচ্ছে আপনি খেয়েছেন, আপনার শরীর ভালো। মানে দেখা গেল যে আমার মেয়েটারে আমার বউ কেমন জানি একটা এক্সট্রা সম্মান দেখায়। মানে মা মেয়ের সাথে তো এরকম কোনো সম্মানের কোনো বিষয় না। মাঝে মাঝে জিনিসটা আমি দূর থেকে গোপনে গোপনে দেখতে পাইতাম যে, এবং এমন কিছু জিনিস আমার মেয়েটা করে অলৌকিক টাইপের কিছু। ধরেন হঠাৎ করে আমি দেখতে পাই যে আমার বউরে আমি কোনো স্বর্ণ গয়না দিতাম না, মানে আমি তো গরিব মানুষ ছিলাম, স্বর্ণ গয়না কোথায় কিনে দিব। আমি দেখি যে আমার বউয়ের গলায় দামি স্বর্ণের চেন, অনেক স্বর্ণের চেন। তো দামি স্বর্ণের চেন তুমি আনলা কোত্থেকে, কে দিছে? বলে আমাকে এটা নাজমিন দিছে। আরে সরি, আমার মেয়ের কথা বলে যে আমার মেয়ে দিছে, আমার মেয়ের নাম ছিল নাজমা, যে নাজমা দিছে। তো আমি বললাম যে তুমি এটা কী বলো, তোমার এই নাজমা এটা দিবে কোত্থেকে, নাজমা কোত্থেকে পাবে? বলে ও পাইছে, ও আমারে দিছে। এইগুলো তুমি আবার বাইরের লোকদেরকে বললো না। তাই আমি বললাম ঠিক আছে, আমি বাইরের লোকদেরকে বলবো না। তো এরকমভাবে আমার বউরে স্বর্ণের চেন দিত। এরপরে মাঝে মাঝে ঘরে আসতাম, ধরেন ঘরে আসলে মানে অনেক মানে একদম সুস্বাদু খাবারের ঘ্রাণ পাইতাম। তো আইসা দেখতাম যে ঘরের মধ্যে দামি দামি খাবার, এবং মানে আপনার ধরেন সোজা বাংলা যেটা ওটের মাংস, দুম্বার মাংস, এরকম মাংস। তো আমি বলি এগুলো কোত্থেকে পাইলা? এখানে ওটের মাংস, দুম্বার মাংস, এগুলো কোত্থেকে আসলো? আমার বউ বলে এগুলো যে থেকে আসছে তুমি খাও। আমি খাইতাম। তখন থেকে মনের ভিতরে আমার সন্দেহ জাগতে শুরু হয়েছে আসলে এই ঘটনা কী।
মানে আমার মেয়ে যে কাজগুলো করে বা যেগুলো করতেছে, আমার বউর স্বর্ণ, হাতের মধ্যে স্বর্ণ, গলায় স্বর্ণ, আমার বউ সারাক্ষণই মেয়ে নিয়ে বসে থাকে, ঘরের বাইরে যায় না, এই জিনিসগুলো দেখতে দেখতে আস্তে 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 করে নিজের মাঝে কেমন জানি একটা সন্দেহের সৃষ্টি হতে থাকে। আবার এই বোঝেন, এত কম বয়সে একটা মেয়ে কিন্তু আমার সাথে ঘুমাইতো না, ও পাশের রুমে ঘুমাইতো, আমাদের রুমে ঘুমাইতো না। আর আমার ওয়াইফ বলে যে আমাদের রুমে ঘুমাইলে নাকি আমরা ভয় পাবো, ও যদি আমাদের রুমে ঘুমায় তাহলে আমরা ভয় পাবো, এরকম করে বলে। তো এরকম করতে করতে আমি বউরে আদর করি, যত্ন করি, বউ আমার কাছে বলো যে কি হয়েছে বা মেয়েটার মাঝে এরকম কি, বা কেন তুমি এরকমটা করছো। আমার বউ তখন আমার বলে যে আমার মেয়েটা নর্মাল কোনো মেয়ে না। তাই আমি বললাম যে নর্মাল কোনো মেয়ে না মানে কি? বলে আমার মেয়েটা মূলত একটা জিনের মেয়ে। ওই জিনের মেয়ে মানে বলে হ্যাঁ, ওর সাথে একটা ছোট্ট জিন আছে এবং ও আসলে মূলত একটা জিন সন্তান, আমার বউ বলে। এবং ওর ভিতরে আল্লাহ এরকম কিছু ক্ষমতা দিয়েছে যেটা দিয়ে আমরা সব কিছু করতে হবে, আমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। খবরদার তুমি কিন্তু বাইরের কোনো লোকদেরকে এই কথা বলবা না, বাইরের কোনো লোকেরা যাতে এই বিষয়টা জানতে না পারে। এই কথা আমার বউ তখন আমারে বললো। বলার পরে আমি তখন আমার বউরে আর কোনো কিছু উত্তর দিলাম না, না দেওয়ার পরে বাট আমার মনের ভিতরে অনেক খুঁটিনাটি যে এগুলো কেন হচ্ছে। আমার বউ আমাকে এই কথাগুলো, আবার এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো আমি বললে আপনি বিশ্বাস করবেন না। এরকম অনেক দৃশ্য আমি আমার মেয়ের মাধ্যমে, আমার ওয়াইফের মাধ্যমে দেখেছি, কিন্তু এগুলো আমি বলতে চাই না। যাই হোক, শুধু এতটুকুই বলি যে অলৌকিক ক্ষমতা আমার মেয়ের মাঝে ছিল। একদিন শুক্রবার আমি তখন মসজিদে গেলাম। মসজিদে যাওয়ার পর আমি তখন জুমার নামাজের আগে যে হুজুরের খুতবা দেয়, মানে একটু ওয়াজ করে ইসলামিক বিষয়ে, ওই দিন হুজুর আলোচনা করতেছিল জিন সন্তান নিয়ে। তো জিন সন্তান নিয়ে হুজুর আলোচনা করতে করতে আমাদের মসজিদের ইমাম সাহেব এমন কিছু বিষয় আলোচনা করে যে জিন জাতি মানুষের যে ক্ষতি করে, সাময়িক সময়ের জন্য জিন জাতি মানুষকে ভালোবাসে বা সাময়িক সময়ের জন্য জিন জাতি মানুষের সাথে থাকে এবং একটা পর্যায়ে জিন জাতি মানুষের মারাত্মক ধরনের ক্ষতি করে যায়। এই জিনিসগুলো তখন উনি বলে এবং একটা পর্যায়ে আমার ভিতরে আস্তে আস্তে করে মনে হতে শুরু হলো আমার বউটাও কেমন জানি একটু অসুস্থ হয়ে থাকতো, মানে সবসময় এরকম কেমন জানি সারাটা ক্ষণই তার ভিতরে একটা মানে সিকনেস কাজ করতো, মানে অসুস্থ একটা ভাব এরকমভাবে পড়ে থাকতো। তা আমার ভিতরে তখন ভয় কাজ করতো, ঘরে যাইতে ভয় লাগতো, রাতের বেলায় ধরেন বাথরুমে যাইতেছে ভয় লাগতো, মানে সব বিষয়ে একটা ভয় কাজ করতো যে একটা জিন আমাদের ঘরে থাকতেছে, এটা জানলাম শুনলাম। এমন করতে হঠাৎ করে নিজের মাঝে একটা সময়, আমি জানি না যে কেন এটা আমার মাঝে আসলো বা কেন আমি এই সিদ্ধান্ত নিলাম, আমি এটা কিন্তু আজও জানি না। হঠাৎ করে আমি একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মেয়ে এড়ে চাই, আমি তো কোনো জিন এড়ে চাই না। আমার মেয়ের সাথে জিন আছে এবং জিন তো জিনই, এটা আমাদের ক্ষতিও করতে পারে এবং আজ আমার বউর সাথে সেরকম হয়তো আমার বউরও মেরে ফেলতে পারে একটা সময়, আমারও হয়তো মেরে ফেলতে পারে, জিন তো জিনে। তো আমার মেয়ের সাথে আমি জিন সন্তানটাকে রাখবো না, বা আমার মেয়ের সাথে যে জিনটা আছে সেটাকে আমি রাখবো না, আমার ওই জিনটাকে আমার মেয়ের কাছ থেকে সরাই ফেলবো। তা আমি কিন্তু আমার বউর এই কথা বলি না, কারণ বললে পরে আমার বউ তো রেগে যাবে, আমার বউ এটা করবে না। অ্যান্ড এরকম করে সময়গুলো সামনে দিকে যেতে একদিন হলো কি আমার বউ হঠাৎ করে একটা বিয়েতে যাবে। তো বিয়েতে যাবে, এখন বিয়েতে যাওয়ার সময় আমার মেয়েরে নিয়ে যাবে। আমার বউ বলতেছে মেয়েরে নিয়ে যাবে আমাদের পাশের গ্রামে একটা বিয়ে। আমি বললাম তো একটা কাজ করো, তুমি একাই যাও, ওরে নিও না, এই এই নাজমারে ঘরে রাখো, তুমি একাই যাও। আমার বউ বলে কেন? আমি বললাম যে না, ওরে ঘরে রেখে যাও, তুমি একাই যাও। তো নাজমাও আসলে খুব বেশি একটা বাইরে যেতে চাইতো না, মানে বাইরে মানুষের সাথে মিশতে চাইতো না, বাইরে যেতে চাইতো না। আর আমার বউর আমি বললাম যে তুমি এখানে নিয়ে যাওয়া, অনেক মানুষ দেখবে ওরে, যেহেতু ওর মাঝে একটা অলৌকিক ক্ষমতা আছে, একটা সমস্যা হতে পারে, তুমি একাই যাও। তো আমার বউরে আমি একা পাঠালাম এবং ওই দিন আমি আমার মেয়েরা রাখলাম। এর আগে আমি একটা কাজ করে রাখি, আমি একটা বড় মাপের ভালো একজন তান্ত্রিক। আবার এখানে যে মসজিদে যে মেয়েটা ছিল বা মহিলাটা ছিল, ওই মহিলাটা কিন্তু আবার মারা যায়। এরকম জিনরাই তারা ভোর রাতে মেরে ফেলে, জিন জাতির মাধ্যমে মহিলা মারা যায়। তো মারা যাওয়ার পর আমি একজন হুজুরের মাধ্যমে কথা বলে রাখি যে আমার মেয়ের সাথে একটা জিন আছে, ওই জিনটাকে আমি সরাই ফেলবো। একটা হুজুরকে আমি ঠিক করে রাখি। আমার বউ যখনই বিয়েতে যায়, আমাদের এলাকারই ওই হুজুরটা, আমি হুজুরটাকে ফোন দিই যে হুজুর আপনি অমুক জায়গায় আসেন। তো হুজুর তখন অমুক জায়গায় আসলে পরে আমার মেয়েটা তখন মোটামুটি বয়স হয়েছে, এরকম হবে যে প্রায় 5-7 বছরের মতো বয়স হবে, প্রায় 6-7 বছরের মতো বয়স হবে। এরপর আমি হুজুরটাকে নিয়ে আসি, যে হুজুরের কথা আপনাকে বললাম, হুজুরটাকে নিয়ে এসে আমার বউ তো বিয়েতে গেছে এবং আনার পরে হুজুর আমার মেয়ে দেখে একটা ভয়, মানে ওনার মনে হচ্ছে প্রচণ্ড রকমের ভয় পেয়ে আমার বলে এটা কি? ওটা আমার মেয়ে, নাম কি? বললাম নাজমা। পরে বলে এদিকে আয়। মেয়ে তখন ওনার কাছে আসে না, উনি তখন কাছে যায়। কাছে গেলে পরে উনি তখন বলে যে এটা কি মেয়ের সাথে আছে, আপনি কি এটা সরাবেন? আমি বললাম হ্যাঁ। উনি বলে সরালে কিন্তু ক্ষতি হতে পারে। আমি বললাম যতই ক্ষতি হোক, আমি চাই না আমার ঘরে কোনো জিন সন্তান থাকুক, আমার তো জিন সন্তানের প্রয়োজন নাই, কোনো জিন আমার সন্তানের সাথে থাকুক এটা আমি চাই না, আপনি এটা সরাই ফেলেন। উনি তখন ওনার তন্ত্রমন্ত্রের কাজ শুরু করলো। তন্ত্রমন্ত্র করতে অনেকক্ষণ উনি করে বলতেছে যে এটাকে তো সরানো যাবে না, এটা আপনার মেয়ের কাছ থেকে সরবে না, আপনি মেয়ের কাছ থেকে এটা সরানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে এটাকে হত্যা করতে হবে। এখন আপনি কি চান আমি এটাকে হত্যা করি? আমি বললাম হত্যা করেন আপনি, মানে আমার কথা হচ্ছে যত যাই হোক আমার মেয়ের কাছ থেকে এটাকে সরাইতে হবে, আমার মেয়ের সাথে এটা থাকতে পারবে না।
টোটালি আমার মেয়ের সাথে এটা থাকতে পারবে না, আমার মেয়ের সাথে আমি এটা রাখবো না। আমি কি বললাম যে যদি হত্যা করতে হয় আপনি হত্যা হইলেও করেন, তাও আমার মেয়ের কাছ থেকে এটাকে সরাই দেন। উনি বলে ঠিক আছে, আপনি যদি বলেন যে হত্যার মাধ্যমে এটাকে সরাইতে, তবে একটা দিন লাগবে, আজকে হবে না। অ্যান্ড এই দিনটা লাগবে এটা বলার পরে আমি তখন হুজুরে বিদায় করে দিই। আমার মেয়ে তখন এই কথাগুলো আমার বউর কাছে বলে দেয়। আমার বউর কাছে বলে পর আমার বউ তখন রেগে মেগে আগুন হয়ে যায়। আমাদের স্বামী স্ত্রীর মাঝে একদিন তুমুল রকমের ঝগড়া হয়, এবং সেই ঝগড়ার সূত্র ধরেই তখন আমি আস্তে আস্তে করে ঝগড়া করতে করতে আমি আমার বউরে চিৎকার করে বলি, আমি জিন সন্তান দিয়ে কি করব, আমার মেয়ের সাথে জিন থাকবে কেন? এই কথাগুলো তখন আশেপাশের লোকজন জেনে যায়, এবং লোকেরা জানলে তখন আমাদের বাড়িতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে যে আমার মেয়ের সাথে জিন আছে, মানুষ আমার মেয়েরে দেখবে। মানে এত পরিমাণের মানুষ আমার বাড়িতে আসে ভাই, আমি বলি বুঝাতে পারবো না, মানে মানুষ আমি ধরে রাখতে পারি না। এবার আমার পরিকল্পনা, আমার বউ তখন খুব অসুস্থ হয়ে যায় যে এটা আমি কেন করলাম, আমি সবাইকে জানাই দিছি, কিন্তু মূলত আমি সবাইকে জানাই দিছি। আমার বউ বলতেছে যে এটা আমি কেন করলাম। এবার আমি একদিন দিনের বেলায় তান্ত্রিককে খবর দেই। আমার বউ তখন পাগলামি করে যে না, এটা হতে পারে না, তুমি আমার মেয়ের কাছ থেকে এটা সরাইও না, আমার মেয়ে মারা যাবে, তুমি এটা করো না। আমি আমার বউয়ের হাত পা বাঁধি ঘরের সাথে আমি আমার বউয়ের হাত পা বাঁধি, কারণ আমার ভিতরে কোনো লোভ ছিল না ভাই। অনেকেই বলতে হয়তো আমি লোভের বশবর্তী হইতে পারতাম, আমি লোভ করি নাই। আমি আমার বউ চাইছি, সন্তান চাইছি, আমার দাদার কোটি টাকার সম্পদ, আমি সেই সম্পদের দাবিদারও কিন্তু হই নাই। আমার কাকার নামে কোনো মামলাও করি নাই, আমি কখনোই কোনো কিছু দাবি করি না। আমি আমার বউরে নিয়ে, আমার সন্তানদের নিয়ে দুমুঠো ভাত খেয়ে দুনিয়াতে বাঁচতে পারলে আমার হয়, আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এইটাই মানে আমার টার্গেট, আমি ওই টার্গেট নিয়ে পড়ে আছি, যার জন্য আমি আর মানে কাউরে কোনো কিছু খুঁজতেছি না বা বলি না। একদিন আমার বউরে আমি আপনার ঘরের ভিতরে বাইন্দা রাখছি, রাইখে তান্ত্রিকের খবর দিছি। ওনারা আবার আনার পরে উনি আবার আমাদের গ্রামের সব মানুষের সামনে আমার মেয়েরে নিয়ে বসার পরে উনি তখন ওনার কার্যক্রম চালাইতে আছে। এই কার্যক্রম চালাইতে উনি আসছে আপনার দিনের প্রায় 11টার দিকে, সন্ধ্যা হয়ে গেছে, কিছুই করতে পারে না। রাত্র 2টার দিকে, চিন্তা করেন, 11টা থেকে রাত 2টার দিকে উনি সিদ্ধান্ত নিল যে এটাকে শেষ করবে। রাত 2টার দিকে আমাকে বললো যে তুমি যেইভাবেই পারো একটা প্রাণী নিয়ে আসো, যে কোনো একটা প্রাণী, হোক এটা হাঁস বা মুরগি বা কিছু একটা। তখন আমাদের খোয়ার একটা মুরগি ছিল, মোরগ আর কি, আমার বউর একটা মোরগ। ওই মোরগটা তখন আমি ধরে আনার পরে তখন এই মোরগের পা দুইটা বাঁধা হয়, এবং পা দুইটা বাঁধানোর পরে ভাই আপনি যদি চোখে দেখেন বিশ্বাস করবেন, এই মোরগকে 4 জনে ধরে রাখতে পারে না। মানে মোরগের গায়ে এত শক্তি যে সবাই দিয়ে উঠে যাবে, মানে সবাই কিনে মোরগটা উঠে যায়। এই মোরগটারে ধরে তখন এই মোরগটারে জবাই করা হয়। মোরগটার থেকে মানে মাথাটা আলাদা করা হয়, এবং মাথাটা আলাদা করার পরে উনি তখন আরও কিছু পানি মিশে এবং এটাকে একটা প্লাস্টিকে বলে তখন সাথে করে নিয়ে যায় মোরগটারে সাথে করে নিয়ে যায়। তখন মোরগটাকে সাথে করে নিলে পরে আমার মেয়েটা ওই দিন অজ্ঞান থাকে, এবং পরের দিন যখন আমার মেয়েটার জ্ঞান ফিরে, পরের দিন বলতে উনি বলছে 9টা থেকে 9:30টার মধ্যে মেয়ের জ্ঞান ফিরবে, মানে সূর্য ওঠার পরে। তা সূর্য ওঠার পরে শীতকাল ছিল আর কি, সূর্যটা ওঠার পরে আমার মেয়েটা আস্তে আস্তে করে জ্ঞান আসে, আমার নাজমার জ্ঞান আসে, এবং জ্ঞান আসার পরে আমার মেয়ে খালি হাসে। তা মেয়ে যখন এরকম করে হাসতেছে, আমি ভাবলাম যে মেয়ের সাথে যেটা আছে এটা মনে হয় যায় নাই, এটা মনে আমার মেয়ের সাথে আছে। পরে আমি তান্ত্রিকটা আবারও খবর দিলাম। উনি বলে আমি তো সারা রাত আপনার বাড়িতেই ছিলাম, আমি আসবো বিকালে। এবং এই বিকেল পর্যন্ত আমার মেয়ে পুরো পাগল, মানে খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, খালি হাসে। যারা দেখে হাসে, নিজের শরীর চুলকায়, মাথা চুলকায়, পাগল ভাব। 2টার দিকে মানে বিকেলবেলা উনি আসছে, এসে আমার মেয়েরে দেখতেছে, দেখা বলে মেয়ের সাথে কিছু নাই। এবং ওই কয়েকটা দিন ধরে মেয়েটার উপর তো একটা দখল গেছে, মেয়েটা ঠিক হয়ে যাবে। আমার বউ তখন বোবার মতো হয়ে গেছে, বউ আর কথা বলে না, আমার বউটাও মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে এই ঘটনার পরে। এরপরে দেখা গেল ভাই এরকম ঘটনা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দিন যাইতেছে, কিন্তু আমার মেয়ের কোনো পরিবর্তন নাই, বিন্দুমাত্র পরিবারের মেয়ের কোনো পরিবর্তন নাই। এবং সময়গুলো কাটতে একটা সময় আমার মেয়ের বর্তমান বয়স প্রায় 14 থেকে 15-এর কাছাকাছি। এই 14-15 বছরের আমার মেয়ে আজ পর্যন্ত পাগল, এবং শুধু নর্মাল কোনো পাগল না, মানে এরকম পাগল, সে মাথার চুল টেনে নিজের চুল নিজে টেনে উঠাই ফেলে, এবং কাপড় খুলে ফেলে, তার শিকল দিয়ে বেঁধে রাখা লাগে। এবং সেদিনের সেই ঘটনার পরে আমার বউটাও কেমন জানি অনেকটা বোবা হয়ে যায়, মানে অনেক দামি কোনো কিছু হারালে যেরকম হয় না সেরকম হয়ে যায়। আমার বউটা কারোর সাথে কথা বলে না, ঘরের মধ্যে বসে থাকে। একইভাবে আমার মেয়েটাও মানসিকভাবে পাগল, এবং শুধু পাগল নয়, এক বড্ড পাগল। এই ঘটনা এলাকার লোকজন অনেকেই জানার পরে সবাই আমারে বলে যে মেয়েটা আসলে তোর কিনা। আবার আমার মেয়ের সাথে আমার চেহারারও কোনো মিল নাই, আমার ওয়াইফের চেহারারও তেমন কোনো মিল পাওয়া যায় না। পরে অনেকে বলে মেয়েটা তোর কিনা। পরে ডিএনএ টেস্ট বলে একটা টেস্ট আছে, আমাদের এলাকারই এক শিক্ষিত ছেলে, ও ঢাকায় পড়াশোনা করে প্লাস চাকরি করে, ও একদিন আমার মেয়েটার হসপিটালে আমাদের ডিএনএ টেস্ট করায়, ওর ইচ্ছা থেকে ও করায়। ওই টাকা পয়সা তো ডিএনএ করানোর পরে আমার মেয়ের সাথে আমার ডিএনএ ম্যাচ করে না, আমার মেয়ের সাথে আমার ডিএনএ মিলে না। এবং সবাই তখন বলে যে আমার ওয়াইফের সাথে ডিএনএ টেস্ট করার জন্য। আমি তখন আর দিলাম না,
যে আমার বউয়ের সাথে আমি আর দিব না, যেহেতু আমি করছি আমার সাথে মিলে নাই, তার মানে আমার মনের ভিতরে তো সন্দেহ জেগে গেছে, এখন আমার বউয়ের সাথে আর দরকার নেই। তা আমার বউয়ের সাথে আমরা আর করাইলাম না, আমি আমার সাথে ডিএনএ করাইলাম, করাই দেখলাম যে মেয়ের সাথে আমার ডিএনএ ম্যাচ করলো না। তাহলে এই মেয়ে কার? এই মেয়ের বাবাকে। এবং এই যে এই মেয়ে জন্ম থেকে আমার ঘরে, জন্ম থেকে আমি তারা বড় করলাম, আছে পাগল, তাহলে সে কীভাবে আমার বউয়ের পেটে আসলো? আমি তো কোনোদিন একটা সেকেন্ডের জন্য আমার বউকে কোনো পরপুরুষের সাথে কথা বলতে দেই নাই, আমার বউয়ের সাথে কোনো পরপুরুষ কখনোই কথা বলে নাই। আমি আমার বউকে খুব পর্দা করাইতাম, ঘরের মধ্যে রাখতাম, এবং ইসলামিক একটা পরিবেশ, শুধুমাত্র আমার বউ ওই মসজিদের কাছে যাইতো, ওই ঘরে আমার বউ ঢুকতো, আমি বাইরে থাকতাম, কিন্তু কোনো পুরুষ তো ওই ঘরে ঢুকতো না। তাহলে এটা বলার কারণ কি? এবং যেই হুজুর মানে যেই কবিরাজ আমার মেয়ের জিনটাকে হত্যা করে, ওই কবিরাজের মাধ্যমে পরে আমি একটা জিনিস জানতে পারি, জিন চালান করা হয় নাকি। জিন চালানের মাধ্যমে আমার বউয়ের পেটে বীর্য দেওয়া হয় বা শুক্রাণু দেওয়া হয়, এবং সেখান থেকে আমার বউ বাচ্চা কনসেপ্ট করে। এটা কার? এটা উনি নিজেও বলতে পারেন, উনি বলে এটা হয়। তবে এটা যদিও কোনো তান্ত্রিক করে থাকে, এটা কুফুরির মাধ্যমে করে, কুফুরির মাধ্যমে করে থাকে। কুফুরির মাধ্যমে করলে ওই সন্তান ভয়ঙ্কর আকার হয়, ওই সন্তান ভালো হয় না। এবং আজকে যদি আপনি ওই সন্তানটাকে, আপনি যেই জিনটাকে হত্যা করেছেন, তাকে হত্যা না করে যদি বাঁচিয়ে রাখতেন, আপনার আরও বড় ক্ষতি হতো। তো আমি আসলে জানি না অনেক বড় ক্ষতি কী হতো। আমাদের গ্রামে অনেকেই বলে যদি আমি ওই জিনটাকে হত্যা না করতাম, তাহলে হয়তো আজকে আমি কোটি টাকার মালিক থাকতাম, আমি হয়তো অনেক উপরে উঠতে পারতাম। আবার অনেকেই বলে জিন তো মানুষের কোনো উপকার করতে পারে না, ভালো করছেন, মেরে ফেলেছেন। এক একজন এক এক কথা বলে, কিন্তু সেদিনের ওই ঘটনার পরে আজও আমার বউ মানসিক প্রতিবন্ধী। একইভাবে আমার সন্তান এক বদ্ধ পাগল। যদি জিনটা থাকতো তাহলে হয়তো আমাকে এই দিনগুলো দেখতে হতো না। এই জিনকে হত্যা করাতে কতটুকু উপকার হয়েছে তা আমি জানি না, তবে আমার চোখের দৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এবং আমি বেশ কয়েকদিন ধরে আপনার গল্প শুনি, আমার মেয়ের এক কপি ছবি, আমার বউয়ের ছবি এবং আমাদের পারিবারিক অনেকগুলো ছবি আপনাকে পাঠাইলাম। দেখেন আমার মেয়েটা দেখতে কত সুন্দর। এখনও মানে আমার মেয়েটাকে যে দেখে পাগল হয়ে যায়, যে এত সুন্দর মেয়ে, হাতে গোনা মানে 1 লাখ মেয়ের মাঝে একজন, কিন্তু আমার মেয়েটা পাগল। এবং বর্তমানে তাকে পায়খানা পর্যন্ত করে খেয়ে ফেলে, এমন একটা অবস্থা, কোনোভাবেই তারা ধরে রাখতে পারি না। মানে পৃথিবীতে যত নিকৃষ্ট কাজ আছে সব কাজগুলো আমার মেয়েটা করে, নোংরা যত কাজগুলো আছে। তো আপন ভাই, আপনার গল্প ভালো লাগে, এবং ভালো লাগা থেকে আমাদের পারিবারিক এই ঘটনা আপনার সাথে শেয়ার করলাম। আজ আমার জীবনে কেউই নাই, আমার বউ আছে মানসিক প্রতিবন্ধী, সন্তান আছে পাগল, এবং এক নিঃসঙ্গ জীবনযাপন করছি আমি। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন, আমার গল্পটা পড়বেন, আমার সাথে যোগাযোগ করুন। আমি নোয়াখালীর সেনবাগের অমুক জায়গায় থাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত নোয়াখালীর ভাই ফারুকের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। একটা প্রশ্ন আজকে আমার মনে বাসা বেঁধেছে। কালকের গল্পেতে আমি বলেছিলাম যে জিন কখনো মানুষের পেটে সন্তান দিতে পারে না, বা তান্ত্রিক কখনো মানুষের পেটে সন্তান দিতে পারে না। কিন্তু আজকের গল্পে আমি যেটা পেলাম যে না, আসলেই নাজমিনের পেটে সন্তান হয়েছে, এবং সেই সন্তান দুনিয়াতেও এসছে এবং আজও বেঁচে আছে। আর সেই সন্তানের সাথে ফারুক সাহেবের কোনো মিল নেই। তাহলে সন্তানটা কার? এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কুফুরি। আপনি কুফুরি বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে কুফুরি দিয়ে এমন কাজ করা যায়, একটা মানুষকে হত্যা করা যায়, এবং কুফুরি দিয়ে সেম আপনার মতো আর একটা মানুষকে তৈরিও করা যায়। এরকম গল্প আমি পেয়েছি যে লোকটা মারা গেছে, আমি আসলে বললে আপনি বিশ্বাস করবেন না, লোকটা মারা গেছে এবং সেই মৃত লোকটাও স্ত্রীর কাছে মাঝে মাঝে আসতো। এটাও কুফুরির মাধ্যমে হয়ে থাকে। তো কুফুরি খুবই ভয়ঙ্কর জিনিস, এবং ওই কুফুরি দ্বারা অনেক কিছুই হয়। এবং ইউটিউবের প্ল্যাটফর্মে কুফুরি নিয়ে বেশি কথা বললেও সমস্যা, খুব বেশি কথা বলাও যায় না। জাস্ট আমি এটাই বলে রাখলাম যে কুফুরি আসলে ভালো কোনো কিছু না। আর কুফুরি করে যদি কোনো কিছু হাসিল করা যায় এবং সেটার মাধ্যমে উপকারের থেকেও ক্ষতিটাই বেশি হয়ে থাকে। তো সবাইকে অনুরোধ করবো যে এই কুফুরির পথ থেকে সরে আসবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে অবশ্যই আল্লাহ আপনার জীবনে ভালো কিছু আনবে। আর কুফুরি এমন নিকৃষ্ট, যেটা করলে আপনি যেই ধর্মের হন না কেন, পৃথিবীর কোনো ধর্মই কুফুরিকে ভালো চোখে দেখে নেই, এবং কুফুরিকে সবসময় সব ধর্ম ঘৃণা করে গেছে, সব মানুষ ঘৃণা করেছে। তো কুফুরির কাছ থেকে দূরে থাকবেন, আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনার সৃষ্টিকর্তার কাছে চাইবেন, অবশ্যই তিনি আপনার মনের বাসনা পূরণ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। এবং আজকের এই গল্প আমার কাছে একটু কৌতূহল লেগে গেল লাস্ট পর্যন্ত। আমি আসলে এটার কোনো সমাধান পেলাম না যে আসলে নাজমিনের ঘরে ওই নাজমা কে ছিল বা তার বাবা কে ছিল, যেহেতু ফারুকের সাথে মিলল না। একমাত্র আল্লাহই ভালো জানে, এবং কুফুরির প্রতিফল এটাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।